এবার আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। আব্দুল্লাহ তাহমিন বলছে, ভাই কেমন আছেন? ইয়েস, ভালো আছি ভাইয়া, আশা করি তোমরাও ভালো আছো। তো আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভয়েস ঠিক আছে কিনা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, একটু ফেসবুকটা শিওর হয়নি, ফেসবুকে দেখি কি অবস্থা। ওকে, ঠিক আছে। দাদা ভালো হয়ে যান। কেন, কি খারাপ করলাম? খারাপ কি করলাম? এমডি কে যেন, এটা মেহেদি হাসান। ধোকা দিয়েন না। আচ্ছা, ধোকা তো দিব না, ধোকা কেন দিব? ওকে, তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের নবম ক্লাস করব। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ আজকের ক্লাসে আমরা স্প্রিংয়ের একটা বেশ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে স্প্রিংয়ের সমবায় এবং স্প্রিংয়ের কাটাকাটি। ঠিক আছে, এই টপিকটা বোর্ড পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে বেশ কনসেপচুয়াল কোশ্চেন যে জায়গাগুলো থেকে আসে, স্প্রিং কিন্তু সেই রকম একটা টপিক। তো আজকের ক্লাসে আমরা স্প্রিংয়ের সমবায় এবং স্প্রিংয়ের কাটাকাটি রিলেটেড যত ধরনের কনসেপ্ট এবং ম্যাথ প্রবলেম হইতে পারে সবগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করে দিই। মোটামুটি আশা করি সবাই চলে আসছো, যারা আসো নাই তারা দ্রুত চলে আসো। ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। তাহলে হেডিং লিখে ফেলো, স্প্রিংয়ের সমবায়। স্প্রিংয়ের সমবায়। তোমরা 9-10-এ রোধের সমবায় পড়ে আসছো না? রোধের যেভাবে সমবায় হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং তারপরে শ্রেণী এবং সমান্তরাল মিশাই দিয়ে মিশ্র সমবায়। তো ঠিক তেমনিভাবে স্প্রিংয়ের ক্ষেত্রেও কিন্তু এরকম সমবায় হয়। স্প্রিংয়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং তারপরে এই দুই ধরনের সমবায়ের একটা মিশ্রণ অর্থাৎ মিশ্র সমবায় হয়। তা আমরা এখন স্প্রিংয়ের ক্ষেত্রে এই সমবায়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব হচ্ছে স্প্রিংয়ের শ্রেণী সমবায়। তাহলে 1 নম্বর দাও, দিয়ে লিখো শ্রেণী সমবায়। দেখো, একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট বলতে তুমি আগে কি বুঝো, এটা আমাকে একটু আগে বলো। ধরো একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং, কোনো দৃঢ় অবলম্বনের সাথে সংযুক্ত আছে। এই একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে। এই স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান ধরো 20 নিউটন পার মিটার। এটা বলতে তুমি কি বুঝো আসলে? এটা বলতে কি বুঝো? স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 20 নিউটন পার মিটার মানে পার মিটার প্রসারণে 20 নিউটন করে বল লাগবে, অর্থাৎ একক প্রসারণে এই স্প্রিংটার উপর 20 নিউটন বল প্রযুক্ত করতে হবে। দেখো, আমরা স্প্রিংয়ের ক্ষেত্রে কি জানি, এফ ইকুয়াল টু কে এক্স, সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা মিন করে বল এবং সরণ পরস্পরের বিপরীত। কিন্তু আমি যদি বলের শুধু মানটুকুর কথা বলি, তাহলে এফ ইকুয়াল টু কে এক্স, যেখানে কে ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স। এক্স যদি এক একক হয়, এক্স যদি 1 ইউনিট হয়, দেন কে ইকুয়াল টু কিন্তু এফ। তাহলে আমরা কিন্তু স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা এখান থেকেই দিতে পারি। কোনো একটা স্প্রিংকে টেনে বা কোনো একটা স্প্রিংকে চাপ দিয়ে একক পরিমাণ প্রসারণ ঘটাতে, একক পরিমাণ প্রসারণ বা সংকোচন ঘটাতে যে পরিমাণ বল প্রযুক্ত করা লাগে, সেই বলটাকে বলা হয় ওই স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। এককটা কি হবে? বলের একক নিউটন, সরণের একক মিটার, তাহলে নিউটন পার মিটার। তাহলে কোনো স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 20 নিউটন পার মিটার মানে ওই স্প্রিংটাকে এক একক প্রসারিত করতে 20 নিউটন বল লাগবে। এইবার চিন্তা করো, কোনো আর একটা স্প্রিংয়ের, ধরো আর একটা স্প্রিং আছে, যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টটা, তোমরা আগে স্প্রিংটা আঁকবা না, ধরো এখানে আর একটা স্প্রিং আমি আঁকবো, সেই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে 200 নিউটন পার মিটার। এটা যদি হয় 20 নিউটন পার মিটার, এখানে একটা স্প্রিং আছে ধরো, সেই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 200 নিউটন পার মিটার, মানে কি? এবার এক একক প্রসারণ করতে 200 নিউটন বল দেওয়া লাগবে। আগে ছিল 20 নিউটন, কম, এবার 200 নিউটন, বেশি। তাহলে তুমি বুঝলা কি? এখানে একটু ফিল করো তো ব্যাপারটা। যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 200 নিউটন পার মিটার, সেই স্প্রিংটা অবশ্যই, যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 20 নিউটন পার মিটার,
তার তুলনায় বেশি মজবুত এবং শক্ত। স্প্রিং কনস্ট্যান্ট 20 নিউটন পার মিটার, সেই স্প্রিংটা একটু ধরো নরম বা চিকন তার দিয়ে তৈরি, চিকন তার দিয়ে প্যাচ দিয়ে তৈরি, কিন্তু যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট 200 নিউটন পার মিটার, তার এক একক প্রসারণে 200 নিউটন বেশি বল লাগবে আগের তুলনায়। তাহলে বেশি বল লাগবে মানে স্প্রিংটা আরও বেশি শক্ত মজবুত স্প্রিং, তাহলে ওই স্প্রিংটা বেশ মোটা তার দিয়ে বেশ শক্ত মজবুতভাবে স্প্রিংটা তৈরি। তাহলে আমি যদি এখানে স্প্রিংটা কি, তাহলে সেই স্প্রিংটা একটু বেশ মজবুত মোটা আশোটা তার দিয়ে তৈরি করা একটা স্প্রিং হবে, তাহলে এর তুলনায় এর স্প্রিং কনস্ট্যান্টের মানটা বেশি। অনেক সময় দেখবা যে কলমের মধ্যে, যে টিপ কলম, যেগুলো টিপ কলমের মধ্যে স্প্রিং থাকে না, খুবই চিকন তার দিয়ে তৈরি পেঁচানো একটা স্প্রিং, তো এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টের মান হবে কম। কিন্তু দেখবা ওই যে ধরো যারা জিম টিম করো, তারা দেখবা জিমে এরকম একটা এরকম স্প্রিং থাকে, এইভাবে পেঁচাইতে হয়, ঠিক আছে, এইভাবে ধরে পেঁচাইতে হয়। সেই স্প্রিংয়ের কথাটা একটু চিন্তা করে দেখো তো, ওই স্প্রিংটাকে ধরে এভাবে প্রসারিত করা খুব বেশি টাফ না, অনেক বেশি বল দিয়ে করা লাগে না। ওই স্প্রিংটা দেখবা মোটা তার দিয়ে তৈরি, মোটা তার পেঁচায় তৈরি, তাহলে ওই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট বেশি। তাহলে যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট বেশি, সেই স্প্রিং বেশি মজবুত, বেশি শক্ত স্প্রিং। এবার আসো আমরা স্প্রিংয়ের সমবায় পড়তে চাই, তাহলে এবার আসো মূল আলোচনা। তোমাকে আমি এতক্ষণ স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কি এটা চিনালাম। ধরো কোনো একটা দৃঢ় অবলম্বন, এর সাথে এখানে একটা স্প্রিং যুক্ত আছে, এই একটা স্প্রিং, এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট K1, এর সাথে জয়েন্ট দেওয়া আছে আর একটা স্প্রিংকে, যার স্প্রিং কনস্ট্যান্ট K2, দুইটা স্প্রিং। এবার তুমি বল প্রয়োগ করবা, ধরে এভাবে টেনে এফ পরিমাণ বল প্রয়োগ করবা। ভাই এফ পরিমাণ বল প্রয়োগ করা হইলে দুইটা স্প্রিংয়ে প্রসারিত হবে না? দুইটা স্প্রিংয়ের কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, যাদের যাদের খালি জয়েন্ট দেওয়া হয়েছে, শ্রেণীতে জয়েন্ট দেওয়া হয়েছে, দেখো পরপর একটার সাথে আরেকটা যুক্ত করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে স্প্রিংয়ের শ্রেণী সমবায়। একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট K1 আর একটা K2, ধরো K1 এর মানটা কম, K2 এর মানটা একটু বেশি, তাহলে এটা একটু মজবুত স্প্রিং, এটা একটু নরম স্প্রিং। এইবার যখন আমি এফ বল দিয়ে টান দিব, তখন এই স্প্রিংটাও প্রসারিত হবে, এই স্প্রিংটাও প্রসারিত হবে। একটু বুদ্ধি খাটায় বলো তো, কোন স্প্রিংটা বেশি প্রসারিত হবে আর কোন স্প্রিংটা কম প্রসারিত হবে? বলো, একটু বুদ্ধি খাটায় বলো। এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টের মান বলছিলাম কম, এটার মান বলছিলাম বেশি, তাহলে যেটার মান কম এটা বেশি প্রসারিত হবে, আর যেটার মান বেশি, স্প্রিং কনস্ট্যান্ট বেশি মানে শক্ত স্প্রিং, ওইটা একটু কম প্রসারিত হবে। কম প্রসারিত হবে দিয়ে টোটাল যে প্রসারণটা, এই টোটাল প্রসারণটা এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই যে টোটাল প্রসারণটা, এটা হচ্ছে এক্স, টোটাল প্রসারণটা। তাহলে টোটাল প্রসারণে এই এক্স এর মধ্যে কিন্তু দুটো স্প্রিংয়েরই প্রসারণ আছে, তাই না? এই স্প্রিংটাও একটু প্রসারিত হয়েছে, এই স্প্রিংটাও একটু প্রসারিত হয়েছে, দুটো স্প্রিংয়ের প্রসারণ যোগ করে টোটাল প্রসারণ এক্স। এই স্প্রিংটা ধরো x1 পরিমাণ প্রসারিত হয়েছে, এই স্প্রিংটা ধরো x2 পরিমাণ প্রসারিত হয়েছে। কি কথা বুঝছো? যে স্প্রিংটা নরম, আমি বলছিলাম এটা নরম, তাহলে এটা একটু বেশি প্রসারণ হবে, এটা যেহেতু একটু শক্ত তাহলে এটা একটু কম প্রসারণ হবে। তুমি চিন্তা করে দেখো, একটা নরম স্প্রিং, তার সাথে জয়েন্ট দিচ্ছে একটা শক্ত স্প্রিং, এই প্রান্ত ধরে যদি টান দাও, তা যেটা নরম সেটা বেশি প্রসারিত হবে, বেশি বলে যাবে, আর যেটা শক্ত স্প্রিং সেটা একটু কম প্রসারিত হবে। কিন্তু টোটাল প্রসারণ যেটা এক্স, সেটা হবে এই দুইটার যোগফল, অর্থাৎ x1 এবং x2 এর যোগফলের সমান। তাহলে দেখো একটু বোর্ডে তাকাও, এই যে টোটাল প্রসারণ এক্স, সেটা হবে কিন্তু x1 এবং x2 এদের যোগফলের সমান। ওকে, এইবার আমি চাইতেছি তুল্য বের করতে। তুল্য এই দুইটার পরিবর্তে আমি একটা স্প্রিং ব্যবহার করব এবং সেই স্প্রিংকে বলবো এদের ইকুইভ্যালেন্ট, এদের তুল্য, আমি সেইটা চাইতেছি। তুমি দেখছো দুইটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্টের মান K1 K2 আলাদা, তাদের প্রসারণ x1 x2 স্বাভাবিকভাবে আলাদা। বলো তো এই যে দুটো স্প্রিং, এই দুইটা স্প্রিংয়ে প্রযুক্ত বল এইটা কত? এটা কি আলাদা? তুমি দেখো দুইটা স্প্রিং আর নাই এখন, ভালো করে বুঝবা এই জায়গাটা। দুটোকে জয়েন্ট দিয়ে স্প্রিং কিন্তু এখন একটা, এই একটা স্প্রিংয়ের এই প্রান্তে ধরে তুমি কত বল প্রয়োগ করছো, কত বলে টান দিছো? এফ বলে। তাহলে এফ বল কিন্তু পুরো স্প্রিংটার উপরই প্রযুক্ত হয়েছে, তাহলে এরও উপর প্রযুক্ত বল কিন্তু এফ, এরও উপর কিন্তু প্রযুক্ত বল এফ, দুইটা স্প্রিং এর উপর কিন্তু প্রযুক্ত বল এফ এফ সেম এফ। তুমি আবার এই এফ এবং এই এফ যোগ করে আবার 2f বলিও না, যে ভাই এফ আর এফ যোগ করে তো তাহলে এখানে 2f হওয়ার দরকার, অথবা এটা যদি এফ হয় তাহলে f/2 হওয়া দরকার না। রে ভাই, f/2 হওয়া দরকার না। চিন্তা করো তো, মনে করো তুমি তোমার বন্ধুর হাত ধরে দাঁড়ানো আছে, শক্ত করে হাত ধরো, এখানে হাতে দুইজনের হাত দিয়ে এখানে গিট দিয়ে দেওয়া হয়েছে,
এইবার মনে করো এই যে তোমার হাত ধরে আমি এখানে এফ বলে টান দিলাম, বলো এফ বলে টান দিলাম, তাহলে টান দিলে তুমিও তো ওর হাত ধরে আসো। আমি যদি তোমাকে এফ বলে টান দিই তাহলে তুমি ওর হাত ধরে একেবারে টান টান করে এভাবে একেবারে টান টান করে আসো, টান টান করে আসো। তাহলে এ পাশে যদি এফ বলে টান দেওয়া হয় তাহলে এও আবার একে কত বলে টান দিবে? এফ বলে টান দিবে না, নাকি ভাগ হয়ে যাবে? দেখো এর উপর প্রযুক্ত কত কত বল দিলাম, এখানে প্রযুক্ত বল কত? এফ। তাহলে এখানে F/2, এর উপর প্রযুক্ত বল F/2, এরকম হবে নাকি? বুঝতে পারছো আমার কথা? তাহলে পুরো সিস্টেমের উপর প্রযুক্ত বল, এই যে পুরো সিস্টেমটা, এই যে এর উপর প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল হবে এফ। তাহলে এর উপরও এফ, এর উপরও কিন্তু প্রযুক্ত বল এফ থাকবে। তাহলে এফ কিন্তু সেম থাকবে, এফ থাকবে সেম, প্রসারণ হবে আলাদা, কারণ স্প্রিং ধ্রুবক আলাদা। দেখো এবার একটু ম্যাথমেটিক্যালি বুঝাই ভাই। এফ ইকুয়াল টু কে এক্স না, এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স, এফ ইকুয়াল টু কে এক্স। দেখো একটু বোর্ডে তাকাও, দুইটা স্প্রিং কনস্ট্যান্ট তো আলাদা, তাহলে K1 K2 এটা তো অবশ্যই আলাদা, K1 K2 এটা অবশ্যই আলাদা। দুইটা স্প্রিংয়ে প্রযুক্ত বল এফটা সেম, তাহলে ভাই এক্স কোনোভাবে, এক্সটা এটা কোনোভাবে একই হইতে পারে? অবশ্যই এর আলাদা হবে। মনে করো এফ এর মান 12, এফ এর মান 12 নিউটন বল, এর স্প্রিং কনস্ট্যান্ট K1 এর মান ধরো 6, স্প্রিং কনস্ট্যান্ট K2 এর মান ধরো 4। তাহলে দেখো তো 6 গুণ 2 12, 4 গুণ 3 12। তাহলে এফ এর মানটা সেম, যার কে এর মানটা বেশি হবে তার সরণের মানটা কম হবে। অর্থাৎ কে এর মান যার বেশি সে শক্ত স্প্রিং, তার প্রসারণ হবে কম। কে এর মান যার কম, এই যে কে এর মান যার কম সে নরম স্প্রিং, তার প্রসারণ হবে বেশি। বুঝতে পারছো ম্যাথমেটিক্যালি? তাহলে দুইটা x1 আর x2 কিন্তু অবশ্যই আলাদা হবে, এক্স কিন্তু সেম হইতে পারবে না। ম্যাথমেটিক্যালি বুঝাই দিলাম। এবার আমি চাইতেছি ভাই এই দুইটার তুল্য চাইতেছি, তুল্য, এই দুটোর তুল্য চাইতেছি। আমি তাহলে এই দুটো স্প্রিং এর পরিবর্তে একটা স্প্রিং ব্যবহার করতে চাই এবং তাকে আমি বলতে চাই এদের তুল্য। তো ধরো সেই একটা স্প্রিং হচ্ছে এইটা, এই যে একটা স্প্রিং, তুল্য কেমন তুল্য, এদের কেমন তুল্য? শ্রেণী তুল্য, তো সিরিজ, ফলে কে এস। তাহলে একে আমি এই যে এফ পরিমাণ বল দিয়ে টান দিলাম। এবার তুমি আমারে বলো, আমি এই দুইটার শ্রেণী সমবায়ের তুল্য একে বলতে পারবো কোন শর্তে? বলো তো কোন শর্তে আমি তুল্য বলতে পারবো? শর্তটা বলো। যেমন তুমি দেখো তো রোধের ক্ষেত্রে ছোটবেলায় পড়ে আসছো না রোধ? ধরো এই একটা রোধ, এই একটা রোধ, দুইটা রোধ R1 R2 কিসে আছে? শ্রেণীতে আছে। আমি বললাম এই দুইটা রোধের পরিবর্তে এই যে রোধটা, একে আমি বলবো এদের তুল্য, শ্রেণী তুল্য RS। ঠিক আছে, এদের শ্রেণী তুল্য RS, এদের শ্রেণী তুল্য এটা। আমি কোন শর্তে বলতে পারি দেখি, বলো কোন শর্তে? শর্তটা কি? যোগ করে 2 দিয়ে ভাগ, মাইক দিব ধরা, ঠিক আছে, যোগ করে 2 দিয়ে ভাগ। এদের আগে বলো, এদেরকে আমি এটার তুল্য বলতে পারবো কোন শর্তে সেটা বলো। ইয়েস, আই এবং ভি সেম থাকতে হবে। অনেকে বলতে ভাই আর এস হবে এই দুইটার যোগফল। আরে ভাই এটা তো সূত্র। আমি চাইছি শর্ত কি, এই দুইটার তুল্য যে এরা বলতে পারবো কোন শর্তে। শর্ত হচ্ছে কোন একটা সার্কিটে ধরো এই যে দুই প্রান্তের ব্যাটারির দুই প্রান্তের বিভব ভি, এই ভি বিভব পার্থক্যে দুইটা রোধ কানেক্ট ছিল। এখন এই দুইটা রোধ যখন কানেক্ট ছিল তখন এর মধ্যে দিয়ে কারেন্ট আই, এর মধ্যে দিয়ে যে কারেন্ট, এর মধ্যে দিয়েও কিন্তু সেই একই কারেন্ট যাচ্ছে, কারেন্ট আই। এখন আমি এই দুইটা রোধ চেঞ্জ করে দুইটা রোধ উঠাই দিলাম, উঠাই দিয়ে এদের পরিবর্তে একে আমি বললাম এই হচ্ছে ওদের ইকুইভ্যালেন্ট, ওদের তুল্য, ওদের প্রতিনিধিত্বকারী। তাহলে ওদের প্রতিনিধিত্বকারী হইতে পারবে কখন? যখন ওই একই বিভব পার্থক্যে, একই বিভব পার্থক্যে এই যে কারেন্টটা, এই কারেন্টটা আগের চেয়ে বেশি হবে, বলো আগের চেয়ে কম হবে? ভাই আগের চেয়ে বেশি বা কম হলে কি তুল্য হলো? ইকুইভ্যালেন্ট হলো। ইকুইভ্যালেন্ট হবে কি হইলে? এই দুটো রোধ থেকে যে বিভব পার্থক্যে যে কারেন্ট বের করতেছে, ওই দুইটা রোধের পরিবর্তে যে রোধটাকে আমি আনবো সে ওই একই বিভব পার্থক্যে যদি একই কারেন্ট নিয়ে আসে এখানে, তাহলেই তুল্য বলা যাবে। কারেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে তো এদের তুল্য এ হবে না, কারেন্ট যদি কম হয়ে যায় তাহলে তো এদের তুল্য এ হবে না, কারেন্ট সেম থাকতে হবে। তার মানে কি দাঁড়াইলো? শর্তটা কি? শর্তটা হচ্ছে একই বিভবে, একই বিভব পার্থক্যে, একই বিভব পার্থক্যে অর্থাৎ ভি সেম, একই কারেন্ট থাকতে হবে, একই কারেন্ট আই হতে হবে, একই বিভব পার্থক্যে একই কারেন্ট আই হতে হবে। কি কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে এইটা যদি বোঝো এইখানে বুঝাও আমারে, এইখানে শর্তটা কি হবে?
কত বলে টান দিছো? এফ বলে। কত প্রসারণ ঘটছে? এক্স প্রসারণ। তাহলে ওই একই বল দিবা, বল কম বেশি দেওয়া যাবে না, একই বল দিবা, একই প্রসারণ হতে হবে। বুঝতে পারছো কি আমার কথা? এই যে এতটুকু প্রসারণ, কতটুকু? এক্স। তাহলে এরও প্রসারণ হইতে হবে এক্স পরিমাণ। এই যে এখান থেকে এইটুকু সেম এক্স পরিমাণ প্রসারণ হইলেই একে আমি তুল্য বলতে পারবো। তাহলে একই প্রযুক্ত বল দিব, একই পরিমাণ প্রসারণ যদি হয় তাহলে তুল্য। যদি প্রসারণ বেশি হয় তাহলে তুল্য না ভাই। প্রসারণ যদি কম হয় তাহলে তো তুল্য হইল না। কি কথা বুঝছো? তাহলে একটা মজার জিনিস এবার দেখো, এখানে শ্রেণীতে তুল্য আমরা স্প্রিং কনস্ট্যান্টের মান ধরছি কত? কে এস। প্রযুক্ত বল এফ, প্রসারণ কত? প্রসারণ হচ্ছে এক্স পরিমাণ। তাহলে এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে এই কে এর জায়গায় কে এস। বোঝা গেছে? তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে একটু লিখে রাখি, এখানে একটু লিখে রাখি। সেটা হচ্ছে শ্রেণী সমবায়ে দুটো স্প্রিংয়ের জন্য প্রযুক্ত বল এফ সেম, কিন্তু প্রসারণ আলাদা। প্রযুক্ত বল এফ সেম, প্রসারণ x1 x2। তাহলে প্রসারণ অর্থাৎ এক্স আলাদা। এই যে এগুলা কিন্তু ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে, সুন্দর করে মাথায় ঢুকায় নাও। এবার আসো, ডেরিভেশন কিছুই না আসলে, এখান থেকে জাস্ট দেখে দেখে বসাও। x1 ইকুয়াল টু, এখানে বসাও x1 ইকুয়াল টু এফ বাই কে ওয়ান, x2 এফ বাই কে টু, এবং x, এই যে এই x মানে এই x, দেখো x ইকুয়াল টু x1 প্লাস x2 ছিল, তো এই x যা এই x ও তাই। এবার x ইকুয়াল টু এফ বাই কে এস, এফ 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 কাটা। অতএব 1 ডিভাইডেড বাই কে এস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কে ওয়ান, 1 ডিভাইডেড বাই কে টু। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের শ্রেণীতে তুল্য। রোধের উল্টা, সমান্তরালে রোধ, শ্রেণীতে ধারক, শ্রেণীতে হচ্ছে স্প্রিং। ওকে, তাহলে অতএব এটাকে আমরা আর একটু এভাবেও লিখতে পারি, কে এস ইকুয়াল টু কে ওয়ান ইনভার্স কে টু এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। ঠিক আছে? এটা এভাবেও লিখতে পারি। আবার যেহেতু দুইটা আছে, দুইটা এভাবেও লেখা যায়। দেখো এই যে কে এস ইকুয়াল টু বা 1 বাই কে এস ধরো, নিচে লসাগু কে ওয়ান কে টু, উপরে কে ওয়ান প্লাস কে টু। তাহলে কে এস ইকুয়াল টু এর উল্টাটা। তাহলে অতএব কে এস ইকুয়াল টু, অনেক সময় শর্টকাটে করার জন্য উপরে দুটোর গুণফল আর নিচে দুটোর যোগফল, উপরে দুটোর গুণফল, নিচে দুটোর যোগফল, শেষ। কে ক্লিয়ার? বোঝা গেছে? দুইটা স্প্রিং ধ্রুবকের মান যদি সেম হয়, ধরো কে ওয়ান কে টু সমান সমান কে, তাহলে সেই ক্ষেত্রে তুল্য হবে, শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য হবে এদের মানের অর্ধেক, অর্থাৎ অ্যান্সার হবে কে বাই টু। কেমনে? কে এস ইকুয়াল টু কে ইন্টু কে, মানে কে স্কোয়ার, কে ইন্টু কে, আর নিচে কে প্লাস কে, তাহলে কত? 2k। তাহলে কাটাকাটি করে কত? কে বাই টু। এই কারণে যখন দেখবা একই মানের দুইটা স্প্রিং, একই স্প্রিং ধ্রুবকের মানের দুইটা স্প্রিং পরস্পরের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তখন তাদের তুল্য হবে তাদের মানের জাস্ট অর্ধেক। ঠিক আছে? হ্যাঁ, আর বাই টু এর মতো। ঠিক আছে? রোধের সমান্তরাল, শ্রেণীতে স্প্রিং। এইবার আসো 2 নম্বর সমবায়, অর্থাৎ সমান্তরাল সমবায়। 2 নম্বর সমান্তরাল সমবায়। স্প্রিং এর প্যারালাল কম্বিনেশন বা সমান্তরাল সমবায় আমরা দুটো দিয়েই বুঝি, দুটো উদাহরণ দিয়েই বুঝি, দুটো স্প্রিং এর উদাহরণ। তো দুটো স্প্রিংকে কোনো একটা দৃঢ় অবলম্বন দিয়ে সমান্তরালে সংযুক্ত আছে। দেখো এবার বোর্ডে দেখো, এই একটা স্প্রিং, তার সাথে এই আর একটা স্প্রিং, এই যে পাশাপাশি সমান্তরালে যুক্ত। ধরো এই স্প্রিংটা একটু শক্ত স্প্রিং, এই স্প্রিংটা একটু নরম স্প্রিং। এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে টু, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে ওয়ান। এবার এদের দুইটাকে যুক্ত করে, কিভাবে যুক্ত করছি? সমান্তরাল সমবায়ে যুক্ত করছি। এবার যুক্ত করে আমি এফ বল দিয়ে টান দিব, এফ বল দিলে টান দিলাম, তাহলে কি এই অবস্থায় থাকবে? না। কি হবে? স্প্রিং দুইটা তো ভাই প্রসারিত হবে, স্প্রিং দুইটা প্রসারিত হবে। তাহলে এই স্প্রিংটা প্রসারিত হলো, আবার ঠিক একইভাবে এই স্প্রিংটাও প্রসারিত হবে, এই স্প্রিংটাও প্রসারিত হবে।
বলো, একটু বুদ্ধি খাটে বলো, দুটো স্প্রিং সেম পরিমাণ প্রসারিত হবে এবার নাকি একটু কম বেশি হবে? বুদ্ধি খাটে বলো তো এবার। এবার সেম পরিমাণ প্রসারিত হবে। দেখো চিত্রেই দেখা যাচ্ছে, একটা শক্ত স্প্রিং একটা নরম স্প্রিং দৃঢ় অবলম্বনে যুক্ত করছো, দিয়ে নিচের প্রান্ত ধরে দুইটা প্রান্ত একসাথে ধরছো, ধরে টান দিলে এক্স পরিমাণ টান দিলে, তাহলে এটাও যতটুকু এটাও তো ততটুকু প্রসারিত হবে। তাহলে এর জন্য প্রসারণটা এক্স, এর জন্য প্রসারণটা এক্স, দুইটার প্রসারণ একই। এবার এই প্রসারণের বিরুদ্ধে কিন্তু বল দিবে, প্রত্যয়নী বল। তাহলে এই স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল, এই স্প্রিং এর জন্য প্রত্যয়নী বল। এবার কথা হচ্ছে এই প্রত্যয়নী বলগুলা কি সেম হবে নাকি আলাদা হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা তুমি বলো, ধরো দুটো স্প্রিং, একটা নরম একটা শক্ত, নরম স্প্রিং শক্ত স্প্রিং, দুইটাকে আমি সেম পরিমাণ টেনে প্রসারিত করছি, নরমটাকেও যতটুকু প্রসারিত করছি শক্তটাকেও ততটুকু প্রসারিত করছি। তাহলে ভাই নরমটাকে যতটুকু প্রসারিত, শক্তটাকেও যদি ততটুকু প্রসারিত করি, তো দুই ক্ষেত্রে বল কি সেম লাগছে? অবশ্যই আলাদা লাগছে। শক্ত এবং নরম দুটো স্প্রিংই সেম পরিমাণ প্রসারিত, তাহলে নরমটাতে যে বল লাগছে অবশ্যই শক্তটাতে তার চেয়ে একটু বেশি বল লাগছে, তাহলে অবশ্যই বল আলাদা। তাহলে বলটা এবার আলাদা হবে F1 F2। তাহলে এবার দেখো আগেরটার উল্টা, বল আলাদা সরণটা সেম। তাহলে লিখে ফেলে, এই যে এগুলাই কিন্তু ম্যাথ করতে গিয়ে লাগবে, যে এবার বল F হবে আলাদা এবং সরণ X হবে সেম। এটাই হচ্ছে সমান্তরালের মেইন পয়েন্ট। ঠিক আছে, কোনটাতে বেশি বল লাগবে? যেটা নরম স্প্রিং সেটাতে কম বল, যেটা শক্ত স্প্রিং সেটাতে বেশি বল লাগবে। তার মানে ব্যাপারটা এভাবে চিন্তা করো, ধরো তুমি এই যে F পরিমাণ বল দিয়ে টান দিলা, তো এই যে স্প্রিংটা এটা F1, এই যে স্প্রিংটা ধরো এটা F2। ঠিক আছে, ধরো তুমি যে বল দিছো সেটা 10 নিউটন, যেটা নরম স্প্রিং সেখানে যদি 4 নিউটন বল লাগে, যেটা শক্ত স্প্রিং সেটাতে কত লাগবে? 6 নিউটন বল লাগবে। এটা কি 8 নিউটন হইতে পারে? ধরো এটা 8 নিউটন, তাহলে কেমনে হয় ভাই? তুমি দিলা বল 10, 8 9 10 11 12, তাহলে বল লাগতেছে 12, এটা হয় নাকি? তাহলে তুমি যেটুকু বল দিবা সেইটুকু বলই খরচ হতে হবে। তাহলে এটা হচ্ছে ধরো কত, 6 নিউটন, তাহলে মিলে যাবে 6 আর 4 10। ঠিক আছে 10। কি কথা কি বুঝছো? যতটুকু যতটুকু বল তুমি প্রযুক্ত করবা সেই বলটা এই প্রসারণ সেম পরিমাণ প্রসারণ ঘটাইতে গিয়ে কম এবং বেশি এই অনুপাতে সুন্দর করে ভাগ হয়ে যাবে। যেটা নরম স্প্রিং তাতে কম বল লাগবে, যেটা শক্ত স্প্রিং তাতে বেশি বল লাগবে। তাহলে আমরা F1 F2 এর মধ্যে একটা সম্পর্ক লিখতে চাই, তুমি আমার একটু সম্পর্কটা বলো তো। F1 F2 এর মধ্যে একটা সম্পর্ক লিখতে চাই, F ইকুয়াল টু, বলো কি লিখবো? F1 প্লাস F2, F ইকুয়াল টু F1 প্লাস F2, তাই না? আমি চাইতেছি এবার এদের তুল্য। ওকে, ভালো কথা, তাহলে এদের তুল্য চাইতেছি। তো ধরো এই স্প্রিংটাই হচ্ছে এদের তুল্য, তো কোন শর্তে এদের তুল্য একে বলতে পারবো? কেমন তুল্য? সমান্তরাল তুল্য। কোন শর্তে বলতে পারবো? এখানেও সেম পরিমাণ বল প্রযুক্ত করা লাগবে। সেম পরিমাণ বল প্রযুক্ত করলে যদি সেম পরিমাণ প্রসারণ ঘটে, সেম পরিমাণ বল প্রয়োগ করলে আগের সম পরিমাণ প্রসারণ করতে হবে। এফ যা ছিল তাই দিলাম, আগে সরণ ছিল কত এক্স, এইবারও সরণ হবে কত এক্স। তাহলে এক্স পরিমাণ যদি সরণ ঘটে, ঠিক আছে, এফ পরিমাণ বল প্রয়োগ করছি, কতটুকু সরণ ঘটছে? এক্স পরিমাণ সরণ ঘটে, তাহলে তখন আমরা এটাকে তুল্য বলতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে কি লিখবো? এফ ইকুয়াল টু কেপি ইন্টু এক্স, এফ ইকুয়াল টু কে এক্স। আর এদের ক্ষেত্রে যদি লিখি তাহলে কি লিখবো? F1 ইকুয়াল টু F1 ইকুয়াল টু, যেহেতু এফ আলাদা তাহলে F1 K1 X, এই যে K1 X, F2 ইকুয়াল টু K2 ইন্টু এক্স, এক্স কিন্তু সেম, ঠিক আছে, এক্স কিন্তু সেম আছে। এবার এখানে বসাও এখানে F1 ইকুয়াল টু K1 X, F2 ইকুয়াল টু K2 X, আর F ইকুয়াল টু কেপি ইন্টু এক্স। তাহলে এক্স 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 কাটাকাটি, তাহলে অর্থাৎ কেপি ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে এইটা হচ্ছে আমাদের সমান্তরালে তুল্য। বুঝতে পারছো? যদি দুটো স্প্রিং কনস্ট্যান্ট সেম হয় তাহলে তো বুঝেই গেছো কি হবে। K1 K2 যদি কে এর সমান হয়, দেন কেপি হবে K প্লাস কে 2K। ঠিক আছে, দ্বিগুণ হবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে জাস্ট রোধের উল্টা, বুঝতে পারছো? একটা শর্ট নোট রাখতে পারো যে হিসাব নিকাশ রোধের সমবায়ের উল্টো, রোধের সমবায়ের উল্টো হিসাব নিকাশ। বুঝতে পারছো? গুড।
এবার আসো শোনো, তাহলে বলো তো তুমি যে এই যে একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট K2, এই আর একটা স্প্রিং তার স্প্রিং কনস্ট্যান্ট K3, এই একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট K4, তাহলে এদের তুল্য, শ্রেণী তুল্য কত? ধরো মানগুলো একটু লিখে দিই আমি। ধরো এটা 20 নিউটন পার মিটার, এটা 40 নিউটন পার মিটার, এটা ধরো 60 নিউটন পার মিটার, এটা ধরো 50 নিউটন পার মিটার। এদের তুল্য কত হবে? তাহলে এদের তুল্য কেমন তুল্য? শ্রেণী তুল্য। তো শ্রেণী তুল্য কেমন হবে? শ্রেণী তুল্য হবে 20 ইনভার্স, তাই না? K1 ইনভার্স, K2 ইনভার্স, K3 ইনভার্স প্লাস K4 ইনভার্স, টোটালটার ইনভার্স, তাই তো? তাহলে 20 ইনভার্স, 40 ইনভার্স, 60 ইনভার্স, 50 ইনভার্স দিয়ে ভাই টোটালটার ইনভার্স। তাহলে কেউ একজন মান আমার বলো তো। একটা কথা আমি বলতে পারি, সমান্তরালে যদি সংযুক্ত থাকে তাহলে তুল্যের মান হবে ছোটটার মানেরও কম, ছোটটার মানেরও কম, মানে দুইটা মানে যতগুলো থাকবে সবগুলোর তুল্যটা হবে সবগুলার মানেরও কম। তাহলে ছোটটার সবগুলোর কম মানে ছোটটারও কম, তাহলে 20-এরও কম হবে। দেখি 20 ইনভার্স প্লাস 40 ইনভার্স প্লাস 50 ইনভার্স প্লাস 60 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তাহলে 600/67, 600/67 আসছে 8.95 এত নিউটন পার মিটার। কমে গেছে না বেড়ে গেছে বলো? এদের যে মানগুলা ছিল তার তুলনায় কমে গেল না বেড়ে গেল? কমে গেছে, কমে গেল। এবার এই জিনিসটা আমাকে একটু, ধরো ম্যাথমেটিক্যালি তো বুঝলাম, আমাকে একটু ফিল করে বুঝাও তো কমে যাওয়া উচিত, এটা আমারে বুঝাও। যে শ্রেণীতে যদি যুক্ত থাকে তাহলে কমে যাওয়া উচিত, এইটা আমার একটু বুঝাও কেমনে কমে যাওয়া উচিত। তুমি চিন্তা করো, তাকাও আমার দিকে, তাকাও তাকাও। এই স্প্রিংটা আমি তোমার হাতে দিলাম, হলুদটা দিয়ে বললাম না একে 1 একক প্রসারিত করো। পুরোটাকে না, এইটুকুকে 1 একক প্রসারিত করো। কতটুকু বল লাগবে? বল লাগবে হচ্ছে 20 নিউটন, ঠিক আছে? আমি তোমাকে এই স্প্রিংটা দিলাম, দিয়ে বললাম শুধু এইটুকু, কিন্তু আকাশী স্প্রিংটা দিয়ে বললাম না ওটাকে প্রসারিত করো। কতটুকু বল লাগবে 1 একক প্রসারিত করতে? 40 নিউটন। এটার জন্য 60 নিউটন, এটার জন্য 50 নিউটন, আলাদা 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 ভাবে, বুঝছো? এইবার চিন্তা করো, জাস্ট তুমি একটা নিয়ে ভাবো ভাই, একটা নিয়ে ভাবো। এইটুকু স্প্রিংকে, জাস্ট এতটুকুকে 1 একক প্রসারিত করতে, এইটুকুকে, এই যে এইটুকু স্প্রিং তাকে 1 একক, ধরো 1 একক হচ্ছে এতটুকু, এতটুকু 1 একক, 1 ইউনিট, 1 ইউনিট প্রসারিত করতে 20 নিউটন আমার বল দেওয়া লাগবে শুধু এইটুকুকে। আচ্ছা, এবার শ্রেণী সমবায়ে এরকম আরো 3টা স্প্রিং, টোটাল 4টা স্প্রিং শ্রেণীতে যুক্ত হয়েছে না? তাহলে আমি এই পুরো টোটাল সিস্টেমটারই স্প্রিং ধ্রুবক চাইতেছি। তার মানে কি, পুরো এই টোটাল স্প্রিং, লম্বা একটা স্প্রিং, লম্বা হয়ে গেছে দেখো অনেক, এরে যদি 1 একক প্রসারিত করতে চাই, চিন্তা করো, এর এই 1 একক প্রসারণ, 1 একক কই? এই যে 1 একক, এতটুকু, এই যে এতটুকু প্রসারণ এবার পুরোটা মিলে ঘটবে, পুরোটা মিলে 1 একক প্রসারণ ঘটবে। তাহলে বল কম লাগবে না বেশি লাগবে? তোমার কষ্ট কম হবে না বেশি হবে? চিন্তা করো তো, নিজে চিন্তা করো। আমি তোমারে বললাম এইটুকু স্প্রিং দিয়ে 1 একক প্রসারণ ঘটাবা, 1 মিটার প্রসারণ ঘটাবা, 1 একক, বল লাগবে 20 নিউটন। আমি বললাম এই নাও, এবার পুরো এইটা মিলে লম্বা একটা স্প্রিং 1 একক প্রসারিত করবা। তুমি তো বলবা ভাই এ তো খুবই মজা, খুবই সহজ, কারণ লম্বা একটা স্প্রিং, সামান্য একটু টান দিব 1 একক প্রসারণ হয়ে যাবে। আগে পুরো ধকল গেছে এর উপর দিয়ে, এ একাই 1 একক প্রসারিত হয়েছে, এবার এর সাথে আরো 3টা এসে যুক্ত হয়েছে, লম্বা একটা স্প্রিং হয়েছে, তাহলে 1 একক প্রসারণ করা সহজ না? এবার বুঝতে পারছো? সহজ হয়ে যাবে না এবার? তাহলে সহজ হয়ে যাওয়া মানে বল লাগলো কম, আর বল কম লাগা মানে স্প্রিং কনস্ট্যান্টের মান কমে যাবে। এই তো, পেইন কম, হ্যাঁ কষ্ট কম। গুড। এইবার আসো তো, যদি আমি সেম একইভাবে সবগুলো স্প্রিংকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করি, সমান্তরালে, তাহলে সমান্তরালে যদি যুক্ত করি, একটা, তারপর 2টা, 3টা, 4টা, সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি, এই এবার এই সমান্তরাল সমবায়ে যুক্ত করে আমি বললাম নাও এদের এবার তুল্য বের করো এবং টেনে 1 একক প্রসারণ ঘটাও, বল কম লাগবে না বেশি লাগবে? ভাই
এইবার কেপি এবার যোগ হবে K1 K2 K3 K4 K3 K4, তাহলে 20 40 50 60, তাহলে 60 যোগ 50 যোগ 40 যোগ 20 ভাই 170। বলো বাড়লো না কমলো? এবার বেড়ে গেল না? বেড়ে গেল। এবার আমার বুঝাও কেন বেড়ে গেল, এটা আমার বুঝাও, আমি বুঝি না। বেড়ে যাওয়া মানে কষ্ট বেশি, কমে যাওয়া মানে কষ্ট কম। চিন্তা করো, এই তিনটা বাদ দাও, জাস্ট একটা। আমি বললাম এই একটারে টেনে এক একক প্রসারণ ঘটাও, তুমি বলবা ভাই খুবই সহজ, 20 নিউটন বল লাগবে। এইবার আমি কি করলাম, সিস্টেমটা আরো কঠিন করে দিলাম। এবার পর 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 চারটা লাগাই দেওয়া হয়েছে সমান্তরাল দিয়ে। এবার বললাম কি না, এই যে একসাথে যুক্ত করে দিয়ে এবার বললাম টেনে প্রসারণ ঘটাও এক একক। তাহলে এবার টেনে প্রসারণ ঘটানো মানে একেও প্রসারণ ঘটানো, একেও প্রসারণ ঘটানো, একেও প্রসারণ ঘটানো, একেও প্রসারণ ঘটানো। তোমার কাছে ব্যাপারটা আগের চেয়ে মজবুত মনে হবে না? আগের চেয়ে শক্ত মজবুত বলে মনে হবে না? তাহলে কষ্ট এবার টেনে প্রসারিত করতে কষ্ট বেশি হবে না? কষ্ট বেশি মানে স্প্রিং কনস্ট্যান্ট বেশি। ফিল করতে পারতেছো? বোঝা গেছে? ফিল করা গেছে? গুড, ওকে। সাকিব ভাই পারবে? হ্যাঁ সাকিব ভাই পারবে, সাকিব ভাই তো পালোয়ান। এবার শোনো, এখানে একটু রোধের আঁকছিলাম। এই যে রোধ, দেখো রোধের ক্ষেত্রে তোমাদের একটু বুঝাই। দেখো রোধের সমবায়ের ব্যাপারের সাথে এর সমবায়ের যে ব্যাপারগুলো এর কেমন মিল আছে। রোধের ক্ষেত্রে এই যে শ্রেণী সমবায়, রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়, যে ধরো একটা রোধ একটা রোধ, এরা পরস্পরের সাথে এই যে শ্রেণী সমবায় যুক্ত আছে। ভাই শ্রেণী সমবায়ে এখান থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্ট এর মধ্য দিয়েও যাবে, এর মধ্য দিয়েও যাবে, কারেন্ট কিন্তু একই হবে। দুইটা রোধ আলাদা হইতে পারে, R1 R2, হ্যাঁ রোধেরই সমবায়, রোধ আলাদা R1 R2, তাহলে কারেন্ট এর মধ্য দিয়েও যে কারেন্ট এর মধ্য দিয়ে ওই একই কারেন্ট যাবে, কারেন্ট সেম। কিন্তু রোধের অ্যাক্রসে দুই প্রান্তের বিভব কিন্তু সেম না। আমি যদি বলি এর বিভব কত, V = I R1, এর বিভব I R2, তা আলাদা না? এর দুই প্রান্তের বিভব VI R1 VI R2, তাহলে আলাদা তো, R1 R2 আলাদা, তাহলে এটা V1 হবে, এটা V2 হবে। তাহলে বিভবটা আলাদা, কারেন্টটা সেম। বিভবটা আলাদা, কারেন্টটা সেম, তাহলে I সেম, V আলাদা। বুঝছো? V আলাদা। সমান্তরাল সমবায়ে ঠিক এর উল্টাটা, সমান্তরাল সমবায়ে ঠিক এর উল্টাটা হয়। যদি বলি সমান্তরাল সমবায়, ধরো দুটো রোধ, একটা একটা, দুইটা রোধ একটা সমান্তরাল সমবায়ে সংযুক্ত আছে। রোধের মান R1 R2 V। তাহলে এবার দেখো এখান থেকে কারেন্ট আসলো, এই কারেন্ট এসে এবার দুইটা রাস্তায় ভাগ হচ্ছে, কারেন্ট I1 কারেন্ট I2 দুইটা রাস্তায় ভাগ হয়ে গেছে। I1 I2 দিয়ে আবার টোটাল কারেন্ট I। কি কথা কি বুঝছো এবার? তাহলে এবার দেখো তো I আলাদা হয়ে যাচ্ছে কিন্তু V এবার সেম। কেমনে V সেম? আরে দেখো তো এই রোধের এই প্রান্ত, এই রোধের এই প্রান্ত, এই যে দুইটা প্রান্ত এসে এখানে যুক্ত না, এইখানে যুক্ত। আবার এই প্রান্ত আর এই প্রান্ত এসে এখানে যুক্ত না, এখানে যুক্ত। তাহলে R1 এর দুই প্রান্ত R2 এরও দুই প্রান্ত সেম না? বলো। তাহলে V সেম I আলাদা, V সেম I হবে আলাদা, V সেম I আলাদা। ওকে, তাহলে ঠিক তেমনি ভাবে এখানে F সেম X আলাদা, আর এখানে F সেম X আলাদা, F সেম X আলাদা। এখানে কি ছিল? F আলাদা X সেম, সরি F আলাদা X সেম। তাহলে এগুলো একটু মাথায় রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আসো আরেকটা জিনিস আমরা একটু দেখব, সেটা হচ্ছে স্প্রিং এর কাটাকাটি। স্প্রিং এর কাটাকাটি, আমরা স্প্রিংকে কাটবো। স্প্রিং কাটলে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের পরিবর্তন হয়। ঠিক আছে, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের পরিবর্তন হয়। অনেকে ভাবতে পারে ভাই স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, দেখেন নামের মধ্যে আছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের বাংলা মানে কি? ধ্রুবক। স্প্রিং কনস্ট্যান্ট পরিবর্তন হয়, এ আপনি কেমন কথা বললেন? এবার খুব ভালো করে শোনো, স্প্রিং কনস্ট্যান্ট ততক্ষণই কনস্ট্যান্ট যতক্ষণ সে অক্ষত থাকবে, আকার আকৃতির পরিবর্তন হবে না। যদি কোনো স্প্রিং এর আকার আকৃতির পরিবর্তন ঘটে, কেটে টুকরা টুকরা করা হয়, তাহলে সেই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টের পরিবর্তন হবে। এবার কথা হচ্ছে ভাই কেন হবে? আচ্ছা তুমিই বলো, তুমি নিজে আমারে বলো হবে কিনা।
ধরো এই একটা স্প্রিং, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্টের মান ধরো 50 নিউটন পার মিটার, এটা আমি বললাম। এবার তোমাকে দিলাম, এই স্প্রিংটা দিলাম, তোমার হাতে দিলাম, পাইছো হাতে? স্প্রিংটাকে টেনে 1 একক প্রসারিত করো, 1 একক প্রসারিত করবা, কত ইউনিট? 1 ইউনিট প্রসারিত করবা। তাহলে কি পরিমাণ বল লাগবে? 50 নিউটন বল লাগবে। এবার এই স্প্রিংটাকে মাঝখান দিয়ে কাটলাম, এবার এই স্প্রিংটাকে মাঝখান দিয়ে কাটলাম, এই যে কেটে ফেললাম, এই যে কেটে দুইটা টুকরো করলাম, দুইটা টুকরো করে তোমারে একটা টুকরো দিলাম, এই যে কেটে ফেলছি, কেটে দুইটা টুকরের একটা টুকরো তোমার দিছি, দিয়ে বলছি নাও এবার একটা টুকরোকে, এবার একটা টুকরোকে তুমি আবার 1 একক প্রসারণ করবা, 1 একক, সেম পরিমাণ, 1 ইউনিট 1 ইউনিট প্রসারণ করবা। তুমি আমারে খালি বলো কষ্ট কম না বেশি, আগে সেটা বলো, কষ্ট কম হবে না বেশি হবে? আগে একটা লম্বা স্প্রিং ছিল, সেটাকে টেনে প্রসারিত করতে 50 নিউটন বল লাগছে, কেটে অর্ধেক, অর্ধেকটাকেই প্রসারিত করতে হবে, ঠিক আছে? অর্ধেকটাকে প্রসারিত করতে হবে, কষ্ট বেশি হবে, তাই না? ধরো আগে 50 জন মিলে একটা কাজ করছে, 50 জন মিলে কোনো একটা কাজ করছে, আমি 50 জনকে অর্ধেক করে বললাম 25 জন বাড়ি যাও, এই পুরো কাজটা বাকি 25 জনের করতে হবে। তাহলে এবার আগে কষ্ট কম হয়েছিল, এবার ওদের কষ্টটা বেশি হবে না? ওই একই কাজ যদি 25 জন করতে হয়, তো সেরকম আগে স্প্রিংয়ের পাক সংখ্যা ছিল বেশি, অনেক বেশি পাক, সবাই মিলে একটু 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 করে প্রসারিত হয়ে 1 একক প্রসারণ ঘটাইতে 50 নিউটন বল লাগছিল। এবার কি হচ্ছে? অর্ধেকই বাদ, অর্ধেকই খেলায় অংশগ্রহণ করে নাই, অর্ধেক বাদ, অর্ধেক পাক সংখ্যা বাদ, তাহলে পাক সংখ্যা কমে গেছে। এবার এদেরকেই যদি আমি বলি নাও তোমাদের এবারে 1 একক প্রসারিত হতে হবে, ওরা তো কষ্ট পাবে, ওদের তো আরো বেশি বলে টানা লাগবে, তাহলে বল বেশি লাগবে, তাহলে বল বেশি লাগবে, একক পরিমাণ প্রসারণে বল বেশি লাগবে, তাহলে কে এর মান তো পরিবর্তন হবে এবং কে কি হবে? কে বাড়বে, তাহলে কাটলে পরে কে বাড়ে, ঠিক আছে? পাক সংখ্যা কাটলে কি হয়? পাক সংখ্যা কমে যায়, তাহলে পাক সংখ্যা কমে গেলে কে বাড়ে, পাক সংখ্যা কমে গেলে, পাক সংখ্যা কমে গেলে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের চেঞ্জ হয়, স্প্রিং ধ্রুবক বাড়ে পাক সংখ্যা কমে গেলে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? এবার তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটা পাক সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করতে পারি, পাক সংখ্যা ধরো এন, এন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে পাক সংখ্যার সাথে স্প্রিং কনস্ট্যান্টের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক এইটা স্প্রিংয়ের পাক সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, তাহলে অতএব স্প্রিং ধ্রুবক কে পাক সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক, তাহলে কে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে সমান চিহ্ন, ইটা 1/n। ইটা কি? এটা একটা ধ্রুবক। আরে ভাই ধ্রুবক তো আমরা কে নিই, আরে ভাই কে তো একটা আছে, 2 কে তো মারামারি লাগা দিবে, তখন তোর কে কে ধরো কে নিলা, কে নিয়ে তো কে আর কে কাটা দিবা, তো এই কারণে আমরা অন্য একটা ধ্রুবক দিলাম, সেই ধ্রুবকটার নাম দিলাম ইটা। তাহলে অতএব তুমি স্প্রিংকে যতই তুমি টুকরো টুকরো কাটাকাটি করো না কেন, স্প্রিং এর দেখো খুব ভালো করে দেখো, ইটা ইকুয়াল টু, ইটা ধ্রুবক, সেই ইটা হচ্ছে কে আর এন এর গুণফল, অর্থাৎ স্প্রিংকে যতই তুমি কাটো না কেন, যতই তুমি টুকরো করো না কেন, যতই আকার আকৃতি পরিবর্তন ঘটাও না কেন, স্প্রিং এর পাক সংখ্যা এবং স্প্রিং ধ্রুবকের গুণফল থাকবে সবসময় ধ্রুবক। এই কারণে তো পরস্পরের ব্যস্তানুপাতিক। তার মানে ব্যাপারটা হবে এরকম, ধরো স্প্রিং কনস্ট্যান্ট ছিল k1, পাক সংখ্যা ছিল n1, কাটছো, কেটে পাক সংখ্যা হয়ে গেছে n2, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট হবে k2, ধরো আরো কাটা হয়েছে, পাক সংখ্যা হয়ে গেছে n3, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট k3, এই যে ডট 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 ডট, এটা থাকবে ধ্রুবক, এটা থাকবে ধ্রুবক, আর সেই ধ্রুবকটাকে ধরো ইটা, ঠিক আছে? তাহলে যখন আমরা স্প্রিংকে কাটবো, ম্যাথ করতে আমাদের এই সূত্রটা লাগবে যে k1 n1 ইকুয়াল টু হবে k2 n2। ধরো এটা কাটার আগে স্প্রিং ধ্রুবক এবং পাক সংখ্যা, কাটার পরে স্প্রিং ধ্রুবক এবং পাক সংখ্যা, এদের গুণফলটা থাকবে সর্বদা ধ্রুবক। কি বুঝছো? এটা মাথায় রাখবা, তাহলে হবে। তাহলে দেখি তোমরা কেমন বুঝলা। আসো তো একটা কোশ্চেন সলভ করো তো। 1 নম্বর বলা হচ্ছে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে সমান 3 টুকরা
করা হলো। প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কত? অপশন দিয়ে দিই। অপশন হচ্ছে কে, অপশন হচ্ছে 3k, সরি k/3। অপশন হচ্ছে সি 3k, অপশন ডি নান, কোনোটি নয়। বলো। প্রথম হচ্ছে ধরো, প্রথম যারা বলবে একটু কম চিন্তা করে, তারা বলবে যে কে স্প্রিং ধ্রুবক কেটে টুকরো করা হচ্ছে, ভাই স্প্রিং ধ্রুবক তো ধ্রুবকই, তাহলে কেই থাকবে, এক পার্টি গেল। কিন্তু কি করলো, ভুল না ঠিক? ভুল, বাদ। এবার পরের একটা পার্টি চিন্তা করবে, কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে সমান 3 টুকরা হলো, কাটা হলো, তাহলে কেও কেটে দিব k/3, তাহলে অ্যান্সার হচ্ছে k/3 হবে। উত্তর হচ্ছে না, এরাও ভুল। তাহলে অ্যান্সার হবে কোনটা? এই দুইটা তো হবে না, এটুকু শিওর। কাটলে স্প্রিং কনস্ট্যান্ট কি হয়, বাড়ে, তাহলে বাড়লে এটা হতে পারে। তারপর আমরা করে দেখব, ঠিক আছে, করে দেখব। এই যে একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ধরো কে, এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট ধরো কে। ভাই এরে কেটে 3 টুকরা করব, এরে কেটে 3 টুকরা করব, 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, কেটে 3 টুকরা করলাম। এই টুকরার স্প্রিং কনস্ট্যান্ট ধরো কে প্রাইম ধরলাম। এর যদি কে প্রাইম হয়, এরও তো কে প্রাইম, এরও তো কে প্রাইম, কারণ সমান টুকরা যে। তাহলে এর কে, এদের কে প্রাইম, এবার কে প্রাইম কে এর সাপেক্ষে কত হবে, এটাই তো লাগবে নাকি? তাহলে সবাই একটু বোর্ডে দেখো। ধরি পাক সংখ্যা n আগে ছিল, তাহলে 3 ভাগ করা হয়েছে, তাহলে পাক সংখ্যা n/3, পাক সংখ্যা n/3, পাক সংখ্যা n/3, 3 ভাগের 1 ভাগ করে, বুঝছো? অথবা কেউ চাইলে এটাও করতে পারে যে ভাই আমি n/3 চিন্তা না করে আমি যদি এরকম চিন্তা করি, ধরেন এটা হচ্ছে 3n, তাহলে এটা n, ওকে, কোনো আপত্তি নাই আমার। এটা 3n হলে এটা n, এটা ওইভাবেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এবার আসো, কাটার আগে এটা ইনিশিয়াল, কাটার পরে এটা ফাইনাল। তাহলে কাটার আগে স্প্রিং কনস্ট্যান্ট কে, পাক সংখ্যা n, কাটার পরে যে কোনো একটা টুকরা নাও, যে কোনো একটা টুকরা, স্প্রিং কনস্ট্যান্ট কে প্রাইম, পাক সংখ্যা n/3, n কাটাকাটি, তাহলে অতএব কে প্রাইম হচ্ছে 3k, অতএব কে প্রাইম হচ্ছে 3k। বুঝতে পারছো? ঠিক আছে, প্রতি টুকরার বের করতে, প্রতি টুকরা 1 টুকরা বের করলেই তো হয়, কারণ প্রত্যেক টুকরা সমান টুকরা, বলছে না সমান সমান 3 টুকরা করা হলো, তো প্রতি টুকরার কি হবে, প্রতি টুকরা তো সেমই হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে এই এটা 3k। বুঝলা? একটা শর্টকাট শিখাই দিই, বুঝছো? এমসিকিউতে আসে তো। তো শর্টকাটটা হচ্ছে যত সমান টুকরা স্প্রিং ধ্রুবক হবে তত গুণ, স্প্রিং ধ্রুবক হবে তত গুণ। স্প্রিং কনস্ট্যান্ট কত, এর কত, কে কয় ভাগ করছো, 3 ভাগ, সমান 3 ভাগ 3 গুণ, শেষ। সমান 3 ভাগ করছো, ওকে, তাহলে 3 গুণ, এটাই হচ্ছে কথা। কি কথা বুঝছো? যদি বলতো সমান 4 ভাগ 4 গুণ, সমান 5 ভাগ 5 গুণ, সমান 6 ভাগ 6 গুণ, ওকে। তাহলে এবার একটা আসো তো, নিজেরা করি দেখি। 2 নম্বর বলা হচ্ছে কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে এমন 2 টুকরা করা হলো, কেটে এমন 2 টুকরা করা হলো যেন একটি টুকরা অপর টুকরার দ্বিগুণ হয়, একটি টুকরা অপর টুকরার দ্বিগুণ হয়। তাহলে প্রতি খণ্ডের
স্প্রিং ধ্রুবক কত, প্রতি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। নাও করো এবার দেখি, করো, আমি একটু পানি খেয়ে আসি। তাহলে কি বলছে, কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে এমন দুই টুকরা করা হলো যেন একটি টুকরা অপর টুকরার দ্বিগুণ হয়। তাহলে দেখো এটা হচ্ছে স্প্রিংটা, যার স্প্রিং কনস্ট্যান্ট ধরো কে, কেটে এমন টুকরা করা হলো যেন এই একটা টুকরা আর এই একটা টুকরা, তাহলে এই টুকরাটার দ্বিগুণ, এই যে এখান থেকে কেটে ফেলা হয়েছে, তাহলে এই টুকরাটার দ্বিগুণ হয়। তাহলে এবার এর স্প্রিং কনস্ট্যান্ট যদি K1 হয়, এর হবে K2। এবার K1 আর K2 বের করব। তাহলে ভাই পাক সংখ্যা কত, আগে পাক সংখ্যা দেখাও তো, পাক সংখ্যা বলো তো। এর যদি পাক সংখ্যা হয় n, তাহলে একটা কাজ করো, মনে মনে 3 ভাগ করো তো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ আর কি। তাহলে 3 ভাগ করলে n/3 n/3 n/3, তাহলে এটা একটা n/3 আর এটা দুইটা n/3, কয়টা n/3, দুইটা n/3, তাহলে 2n/3, বুঝছো? এটা n, তাকে ভাগ করতেছি আমি, তাহলে এটা যদি একটা n/3 হয় তাহলে এটা দুইটা n/3, 2n/3, এই বুঝছো? এটা তো ধরতে পারো, এটা দিয়ে হিসাব করতে পারো। যদি এটা সমস্যা হয় তাহলে আরো সহজ করে ধরো, ধরো এটা 3n, একটু বুদ্ধি খাটো, 3n, তাহলে এটা যদি n হয় তাহলে এটা 2n। অনেকে ভাই এখানে 3n ধরতে হবে, আপনি কেমনে বুঝলেন? তাহলে একটা কাজ করো, আসো একটা কাজ করো, ধরো এই ছোটটারে ধরো n, তাহলে এর দ্বিগুণ 2n, আর এই দুইটা মেলে এটা, তাহলে 3n। আই বুঝছো? তাহলে এবার আসো, এটা ইনিশিয়াল এটা ফাইনাল, একটা একটা করে হিসাব করি। তাহলে এটা ইনিশিয়াল k × 3n, এটা ফাইনাল ধরো এই টুকরার জন্য, তাহলে K1 × n, n কাটাকাটি, তাহলে তার K1 = 3k। ওকে, আবার এটা ইনিশিয়াল এটা ফাইনাল, এটা ইনিশিয়াল k × 3n, আর এটা ফাইনাল হচ্ছে 2n × k2, 2n × k2, তাহলে n কাটাকাটি, k2 = 3k / 2 হয়ে গেছে। তাহলে একটা 3k আর একটা হচ্ছে 3k / 2, এই একজন লিখছে 2k / 2, এই না 3k / 2, কি তাই তো? এবার দেখো অর আরেকটা তোমার একটা ম্যাজিক দেখাই, থাকো থাকো বোর্ডে থাকো, বোর্ডে দেখো, বোর্ডে দেখো একটা ম্যাজিক। এইটা হচ্ছে একটা স্প্রিং, এটা হচ্ছে একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 3, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। একে কাটলাম, কেটে এই একটা টুকরা এই একটা টুকরা, ঠিক আছে? এটা k, এই একটা টুকরা এই একটা টুকরা। তো আমরা একটা কাজ করি সমান 3 টুকরা করি, তাহলে এই এক টুকরা এই এক টুকরা আর এই এক টুকরা, সমান 3 টুকরা করলাম। এই বুঝছো? এটাকে কেটে এই এক টুকরা এই এক টুকরা এই এক টুকরা, সমান 3 টুকরা আমরা করলাম, সমান 3 টুকরা। বুঝছো আমার কথা, বুঝছো? তাহলে এটা কে, একে সমান 3 টুকরা করলে 3k 3k 3k, সমান 3 টুকরা করলে 3k 3k 3k। এবার এই দুইটাকে জোড়া লাগাই দিই, এই দুইটাকে জোড়া লাগাই দিই, ঠিক আছে? এই দুইটাকে জোড়া লাগাই দিই, তাহলে এই দুইটাকে জোড়া লাগাই দিলাম। দেখো একটা হচ্ছে এটা, এটা তো অ্যান্সার অলরেডি হয়ে গেছে, এই যে অ্যান্সার 3k, একটা অ্যান্সার পেয়ে গেছি 3k। এবার এই দুইটাকে জোড়া লাগালাম, এই যে জোড়াটা লাগালাম এটা কেমন জোড়া, কেমন জোড়া? শ্রেণীতে জোড়া, শ্রেণীতে 3k 3k শ্রেণীতে জোড়া, তাহলে শ্রেণীতে জোড়া হইলে 1/3k প্লাস 1/3k দেন তার ইনভার্স, তাহলে 2/3k তার ইনভার্স, তাহলে কত হবে 3k / 2। কে বুঝছো আমার কথা, বুঝছো? 1/3k 1/3k দিয়ে তার ইনভার্স, তাহলে 2/3k তার ইনভার্স, তাহলে 3k/2,
এই হচ্ছে কাহিনী। তাহলে এখন মোটামুটি আমরা কাহিনী বুঝতে পারছি, তাই তো? তাহলে এবার চলো আরো কয়েকটা ম্যাথ একটু করি আমরা। বলা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এই দৃঢ় অবলম্বনের থেকে কয়েকটা স্প্রিং সংযুক্ত আছে। আঁকো। একটা স্প্রিং, এই একটা স্প্রিং, দুইটা স্প্রিং, দেন একটা স্প্রিং, দেন এর সাথে এই আর একটা স্প্রিং, এই আর একটা স্প্রিং। এবার এটা হচ্ছে 4 নিউটন পার মিটার, এটা হচ্ছে 2 নিউটন পার মিটার। ঠিক আছে, এটা 4, এটা 2। একটা সুন্দর মান আসে যাতে, সেই কাজটা আমরা করতে চাইতেছি। ইনভার্স যোগ ইনভার্স টোটালটা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 3, এটা 3 নিউটন পার মিটার, আর এটা হচ্ছে 9 নিউটন পার মিটার। এই যে কয়টা স্প্রিং এভাবে সংযুক্ত আছে, দিয়ে এবার এদের সাথে এই যে ভার ঝুলানো হলো, ভার ঝুলানো হলো ধরো 10 কেজি। 10 কেজি অনেক বেশি হয়ে যাচ্ছে। 9 যোগ 3, আচ্ছা যা ধরি ধরো এটা হচ্ছে 2 কেজি ভার ঝুলানো হলো। এবার কোশ্চেন নম্বর 1, তুল্য স্প্রিং ধ্রুবক কত? তুল্য স্প্রিং ধ্রুবক কত? কোশ্চেন নম্বর 2, সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্ক ও পর্যায়কাল কত? কম্পাঙ্ক, পর্যায়কাল ও কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ কত হবে? প্রতিটি স্প্রিং এ প্রযুক্ত বল ও সরণ, প্রতিটি স্প্রিং এর সরণ ও বল কত? আর স্প্রিংগুলোকে খুলে পুনরায় কিভাবে সংযোগ দিলে, পুনরায় কিভাবে সমবায় করলে পর্যায়কাল সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে? পর্যায়কাল সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ঠিক আছে, তো করো দেখি। তুল্য স্প্রিং ধ্রুবক চাইছে রে ভাই। 1 নম্বর তুল্য স্প্রিং ধ্রুবক, এই সমবায়ের তুল্য। তাহলে এই দুইটা কিসে আছে? এই দুইটা কিসে আছে বলো? এই যে এই দুইটা আছে সমান্তরাল, যোগ হয়ে যাবে। এই দুইটা আছে সমান্তরাল, তাহলে সমান্তরালে কি হবে? যোগ হয়ে যাবে সমান্তরালে। তাহলে এই দুইটার জন্য যদি আমরা তুল্য করে নিয়ে আসি একটারে, এই যে ধরো একটারে তুল্য করে নিয়ে আসলাম, তাহলে 4 যোগ 2, তাহলে এটা হবে 6 নিউটন পার মিটার। দেন তারপরে এর সাথে এই একটা, দেন এর সাথে আরো একটা, দিয়ে এরা কি সমবায়? শ্রেণী সমবায়। এরা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এবার কে তুল্য? এটা 6 3 9, 3 9, তাহলে 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 9 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। দেখি কত আসে।
বলো কত আসছে? 6 ইনভার্স প্লাস 3 ইনভার্স প্লাস 9 ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স 18/11 মানে 1.636 এত নিউটন পার মিটার। এটা হচ্ছে অ্যান্সার, কে এর মান। 1 নম্বরটা ডান। কম্পাঙ্ক, পর্যায়কাল আর কৌণিক বেগ কত? কৌণিক বেগ মানে কৌণিক কম্পাঙ্ক। আসলে এসএইচএম এর ক্ষেত্রে তো কৌণিক বেগ বলতে হয় না, কৌণিক কম্পাঙ্ক বলতে হয়। এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগা চাইছে, ঠিক আছে। তো তুমি বলো তো সরল সন্ধিতে স্পন্দনের স্প্রিং এর ক্ষেত্রে তুমি পর্যায়কাল টি এর সূত্র জানছিলা না? টি জানলে টি এর উল্টাটা তো এফ, ঠিক আছে। আর টি জানলে ধরো যে ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2π/t দিয়েও বের করা যায়, আবার ওমেগা ইকুয়াল টু √k/m দিয়েও বের করা যায়, যার যেটা ভাল লাগে, ঠিক আছে, যার যেটা ভাল লাগে। তাহলে আসো এবার 2 নম্বরটা। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√m/k। তাহলে মান বসাই 2π√m, কত ভার ঝুলাইছি 2, আর কে এর মান 1.636। তাহলে √2/1.2 ভাগ অ্যান্সার দিয়ে দিই, তার সাথে গুণ হচ্ছে 2 × 3.1416। তাহলে এটা হচ্ছে 6.946 এত সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। এর উল্টাটা কম্পাঙ্ক এফ বের করবা, 1/2π√k/m অথবা 1/t দিয়েও বের করতে পারো, বের করবা। আর ওমেগা ইকুয়াল টু 2π/t দিয়েও বের করতে পারো, অথবা ওমেগা ইকুয়াল টু √k/m দিয়েও বের করতে পারো, ঠিক আছে, তোমার যেটা ভাল লাগে করবা। তাহলে 1 নম্বর গেল, 2 নম্বর গেল। এবার আসো 3 নম্বর। প্রতিটি স্প্রিং এর সরণ ও বল কত? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা স্প্রিং এর সরণ কত, বল কত? তো চলো একটু নেক্সট পৃষ্ঠায় যাই। 2 4 3 9 ছিল, 2 4 3 9। তাহলে 3 নম্বর করছি। দেখো একটু চিত্র আঁকি। তোমাদের ম্যাথ করার সময় চিত্র আঁকতে হবে তা না, যেহেতু এই পাশে চিত্র ছিল, তোমাদের মাস্টার ভাই হলে তো কপি করে বসাই দিতাম, ঠিক আছে। মাস্টার ভাইয়ের যে কি সুবিধা, আমার এই বোর্ডটা, এটা তো কপি করা যায় না, আমি একটু অ্যানালগ মানুষ, তো আমার খালি লিখতে হয়। দেনের সাথে আরো একটা ছিল এটা। দুই কেজি। এবার আসো দেখো মান কত ছিল, এটা ছিল 2 4 2 4 3 9, 2 4 3 9, ঠিক আছে। এবার আমি যদি এদের তুল্য করি, এই দুইটার তুল্য করে একটা পাই, এই একটা, দেন এর মাথায় এই যে 2 কেজি ভার ঝুলানো হয়েছে। তাহলে এই দুইটা যোগ হয়ে 2 আর 4 6, এটা 3, এটা 9। এইবার বোর্ডে দেখো এই যে বলটা প্রযুক্ত করা হয়েছে, প্রযুক্ত বল এফ ইকুয়াল টু ভাই mg, এফ ইকুয়াল টু mg। এদের যে তুল্য, এই যে সবগুলার তুল্য দিয়ে যদি এদেরকে সবগুলার তুল্য করা হয়, এটা ধরো সবগুলার তুল্য, কে মান কত পাইছিলাম 1.636 এত নিউটন পার মিটার। তাহলে এতেই এই তুল্য, এতে এই যে ভার ঝোলানো হয়েছে 2 কেজি, তাহলে 2 কেজি এফ ইকুয়াল টু mg, 2 কেজি ভার ঝোলানো হয়েছে। তাহলে এফ ইকুয়াল টু 2 কেজি, ঠিক আছে, প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 2 কেজি, 2 গুণ 9.8, এটা হচ্ছে প্রযুক্ত বল এফ এর মান। তাহলে চিন্তা করো এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে? তাহলে এই স্প্রিংটার প্রসারণ, এই স্প্রিংটারই প্রসারণ, এটা আমি চিন্তা করলাম এটা হচ্ছে এক্স। কেউ এখন লিখবা না, ধাপে ধাপে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে যাব। এই তিনটা আছে কিসে? শ্রেণীতে। তাহলে মাথায় রাখবা এই তিনটার ক্ষেত্রে, এই যে তিনটা 6 3 আর 9 যেহেতু শ্রেণীতে আছে, তাহলে এদের এফ সেম থাকবে, এটা মাথায় রাখবা, এফ সেম থাকবে, এক্স হবে আলাদা, তাহলে এক্স যদি আলাদা হয়, এর জন্য x1, এটার জন্য x2, এটার জন্য ধরলাম x3, এফ কিন্তু সেমই হবে। তাহলে আসব প্রযুক্ত বল এফ ইকুয়াল টু mg। তাহলে এফ ইকুয়াল টু কে এক্স,
এফ ইকুয়াল টু কে এক্স। এফ এর মান 2 কেজি, 2 গুণ 9.8, কে এর মান হচ্ছে 1.636। তাহলে টোটাল প্রসারণ, টোটাল এই স্প্রিংটার এই যে তুল্য এর প্রসারণ এক্স আমি পাবো, এর টোটাল প্রসারণ এক্সটা আমি পাবো। তাহলে এখান থেকে এক্স এর মানটা কত পাচ্ছি, 2 গুণ 9.8 ভাগ হচ্ছে 1.636, তাহলে আমি পাচ্ছি 11 পয়েন্ট, অতএব এক্স ইকুয়াল টু 11.9804 এত মিটার পাচ্ছি। 11.9804 এত মিটার পার পাচ্ছি, 2 গুণ 9.8, এটাই তো পেলাম নাকি 1.636, হ্যাঁ এটাই তো পেলাম, এটাই পেছি। এবার এই প্রসারণটা কার তোমাদের জিজ্ঞেস করি, কার এটা, এই স্প্রিংটার। এই স্প্রিংটা কে, এদের তুল্য। তাহলে এর যেহেতু প্রসারণ, তাহলে এর প্রসারণ মানে এরই প্রসারণ। এরা কিসে আছে, শ্রেণীতে আছে। এরা কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে বল সেম থাকবে, বল সেম থাকবে, এর উপরও যা বল এর উপরও তাই বল, এর উপরও তাই বল। তাহলে বল হচ্ছে এফ ইকুয়াল টু এমজি, 2 কেজি। তাহলে এর বল এর বল এর বল সেম, প্রসারণ হবে আলাদা। তাহলে প্রযুক্ত বল কিন্তু সেম, এখানে প্রযুক্ত বল এফ সেম। তাহলে সেই এফ ইকুয়াল টু কত, এমজি, এম এর মান 2, জি এর মান 9.8। তাহলে 9.8 ইন্টু 2, 19.6, এটা আবার ক্যালকুলেটর করছি, 19.6 নিউটন। তাহলে এর জন্য প্রযুক্ত বল এটা, এর জন্য প্রযুক্ত বল এটা, এর জন্য প্রযুক্ত বল এটা। তাহলে এইবার একটু চিন্তা করে দেখো তো, এই যে 9 নিউটন পার মিটার, এর জন্য প্রযুক্ত বল এটা, বল পেয়ে গেছি। এবার সরণ x3 বের করব। তাহলে x3 হবে f ইকুয়াল টু কে এক্স। এফ ইকুয়াল টু কে এক্স হলে x হবে f বাই কে, তাহলে f ডিভাইডেড বাই কে। তাহলে f এর মান 19.6, কে এর মান 9, তাহলে 19.6 ভাগ 9 কত পাচ্ছি দেখি, 2.1777 মিটার। এইবার 3 নিউটন পার মিটারের জন্য, 3 নিউটন পার মিটারের জন্য এর উপর প্রযুক্ত বলো এটা, এফ সেম এক্স আলাদা, তাহলে এফ এটাই। তাহলে x2 হবে এফ বাই কে, তাহলে এফ এর মান 19.6, কে এর মান কত 3, তাহলে 19.6 ভাগ 3, তাহলে এটা পাবো হচ্ছে 6.5333 এত মিটার। এবার কত, এবার হচ্ছে 6, তাহলে 6 নিউটন পার মিটার, তার জন্য x1 এফ ডিভাইডেড বাই কে 19.6 ভাগ স্প্রিং কনস্ট্যান্ট 6, তাহলে 19.6 ভাগ 6, তাহলে এর জন্য পাবো 3.266 এত মিটার। এইবার তোমাদের আমি জিজ্ঞেস করি, তোমরা বলো তো এই তিনটাকে যদি আমি যোগ করি কি হবে, এই তিনটাকে যোগ করলে কি হবে বলো দেখি। ওই যে ওইটা হইতে হবে, তাই না, ওইটা হইতে হবে, দেখি তো হয় কিনা, করে দেখো, করে দেখে তুমি মিলাও, দেখো মজা পাবা, দেখো হয়েছে কিনা। তাহলে দেখো যোগ করো 2.1777, তারপর তার সাথে যোগ করছি 6.5333, দেন তারপর যোগ করছি 3.262666 দিয়ে যোগ করলাম, যোগ করে পাচ্ছি এই যে 11.9776, তার মানে ওই যে 11.98 প্রায়, তাহলে ওইটাই মিলে গেছে, বুঝছো। আমরা ওই যে কিছু পয়েন্টের পরে কিছু মান বাদ দিছি, তো বাদ দেওয়ার কারণে হয়তো পুরাপুরি মিলতেছে না, বাট মানে আন্দাজ করো মিলে গেছে। তাহলে দেখো আমাদের মূল স্প্রিং ছিল এইটা এইটা, তাহলে মূল স্প্রিং এর দেখো, মূল স্প্রিং আমাদের ছিল একটা একটা ছকের মতো করি, ঠিক আছে। তাহলে কি কি উত্তর লাগবে তুমি বুঝে যাবা। এটা হচ্ছে স্প্রিং মানে কে, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, তার জন্য এফ, তার জন্য এক্স। তাহলে দেখো আমরা দুটো ঘর পেয়ে গেছি, এই যে 3 আর 9, 3 নিউটন পার মিটার আর 9 নিউটন পার মিটার, এদের জন্য প্রযুক্ত বল হচ্ছে 19.6, 19.6 এত নিউটন, এত নিউটন। আর এক্স এর মান হচ্ছে 3 জন্য, কই 3 জন্য 6.5333 মিটার, আর 6 জন্য 6 না 9, 9 জন্য 2.1777 মিটার, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে বাকি থাকলো এই দুইটা, এটা হচ্ছে 2 আর 4, 2 নিউটন পার মিটার, 4 নিউটন পার মিটার, বুঝছো। এইবার বলো এরা দুইটা কিসে আছে, এরা দুইটা কি সমবায় আছে বলো, বলো এরা দুইটা কি সমবায় আছে।
সমান্তরাল, সমান্তরালে কি হবে? সমান্তরালে এফ আলাদা হবে, এফ আলাদা হবে আর এক্স হবে সেম। এইবার বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এদের তুল্য এ, এই দুইটার তুল্য এ, এই দুইটার তুল্য এ, ঠিক আছে? ছয়ের, এই যে ছয়ের 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 প্রসারণ এইটা, বুঝতে পারছো? এদের প্রসারণ সেম হবে, এরা এ আর এ সেম পরিমাণ প্রসারিত হবে। তো এদের তুল্য এ, এর প্রসারণ কত? এর প্রসারণ এই যে এটা ছয়ের 3.266, কি বুঝছো? তাহলে এদের প্রসারণ এইটা, তাহলে 4-এরও প্রসারণ এটা, 2-এরও প্রসারণ এইটা, এটাই ভাই বুঝতে হবে, এই জায়গাটাই বুঝতে হবে। তাহলে প্রসারণ পেয়ে গেছি কত? এটা হচ্ছে 3.2666 মিটার, 3.2666 মিটার। এই তাহলে এবার বলো তো, এই ফাঁকা ঘরটা পেয়ে গেছো না তুমি? এই ফাঁকা ঘরটা তো আর ক্যালকুলেশনও করার দরকার নাই, এমনিই বুঝা গেছি। কেমনে? এটা জানি, এটা জানি, তাহলে এফ বের করা যাবে না? এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, কে ইন্টু এক্স, এইটার এটা গুণ করে বসাই দাও, এইটা এটা গুণ করে বসাই দাও, ঠিক আছে? এইটা আর এটা গুণ করে বসাও, এইটা আর এটা গুণ করে বসাও, তাহলে 2 গুণ এটা 2 ইন্টু 3.2666, তাহলে এটা হবে 6.5332 এত নিউটন। আবার 4 ইন্টু 3.2666, ঠিক আছে? তুমি দরকার একটু করে দেখাইও, 13.0664 এত নিউটন। বলো তো ভাই, এই দুইটা যোগ করলে কত হওয়া উচিত বলো? এই দুইটার তুল্য এ, তাহলে এর উপর প্রযুক্ত বল কত? এর উপর প্রযুক্ত বল 19.6, এর উপর প্রযুক্ত বল 19.6, বল আলাদা হবে, আলাদা হয়েছে, তাহলে এই দুটো আলাদার যোগফল এটার সমান হইতে হবে, 19.6 সমান হইতে হবে। করে দেখো তো 19.6 সমান হয় কিনা, বুঝতে পারছো? পারবা? এই টাইপের ম্যাথ দিলে পারবা? ওকে, তাহলে তোমরা একটা ম্যাথ করবা, নিজেরা করবা, নাও এটা হোমওয়ার্ক, দেখি করে গ্রুপে দিবা, বুঝছো? দেখি কেমন পারো তোমরা। আচ্ছা, হোমওয়ার্কটা পরে দিচ্ছি, আরেকটা এই ম্যাথে তো আরেকটা অংশ আছে, ওইটা শেষ করি আগে। বলছে স্প্রিংগুলোকে খুলে পুনরায় কিভাবে সমবায় করলে পর্যায়কাল সর্বোচ্চ সর্বনিম্ন হবে। এই যে পর্যায়কাল, পর্যায়কাল সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। আসো 4 নম্বর, পর্যায়কাল, পর্যায়কাল টি, টি ইকুয়াল টু 2π√m ডিভাইডেড বাই কে। দেখো এম তো 2 কেজি ঝুলাইছি, আমার এম এর কোনো চেঞ্জ করতে বলে নাই, আমাদের বলছে যে সমবায়ের চেঞ্জটা কেমন করলে, মানে খুলবা সবগুলো স্প্রিংকে খুলে ফেলবা, খুলে কিভাবে সমবায় করলে পর্যায়কাল সবচেয়ে বেশি হবে অথবা পর্যায়কাল সবচেয়ে কম হবে। দেখো 2π কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তাহলে পর্যায়কাল ডিপেন্ড করে কার উপর? কে এর উপর। কে এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে কে যদি কম হয়, কে যদি মিনিমাম হয়, কে যদি মিনিমাম হয়, কে মিনিমাম হলে টি হবে ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? এবার কে মিনিমাম হবে কখন? এটা কখন হবে মিনিমাম, কখন হবে? কখন কে এর মান সবচেয়ে কম হয়? শ্রেণীতে। কখন? শ্রেণীতে, বুঝছো? তাহলে শ্রেণীতে সংযোগ দিতে হবে, তাহলে সবগুলো স্প্রিংকে খুলে, বুঝছো, শ্রেণীতে সংযোগ দিতে হবে, তাহলে কে এর মান হবে কম, কে এর মান কম হলে টি এর মান হবে সবচেয়ে বেশি। তাহলে 1টা 2টো 3টা 4টা সবগুলো স্প্রিংকে এইভাবে সংযোগ দিয়ে এই যে ভার ঝুলাই দিবা 2 কেজি, 2 কেজি ভার ঝুলাই দিবা। তাহলে কত ছিল? 2, তারপরে 4, 2 4 3, আর কি ছিল? 6, 3 আর 6 নাকি 2 4 3 আর 9 ছিল মনে হয়, 9 নিউটন পার মিটার। তাহলে আমরা এবার হিসাব করি, তাহলে তাহলে কে মিনিমাম আর সেটা হচ্ছে কে এস, তাহলে 2 এর ইনভার্স, 4 এর ইনভার্স, 3 এর ইনভার্স, 9 এর ইনভার্স, টোটালটার ইনভার্স, 2 এর ইনভার্স, 4 এর ইনভার্স, 3 এর ইনভার্স, 9 এর ইনভার্স দিয়ে টোটালটার ইনভার্স। তো ভাই এটা হচ্ছে 0.838372 এত নিউটন পার মিটার। এবার এটা নিয়ে বসাই দিবা, দিয়ে তুমি টি মিনিমাম পাবা। তাহলে পর্যায়কাল টি মিনিমাম হবে, সরি টি ম্যাক্সিমাম, টি ম্যাক্সিমাম হবে 2π√m
এম বাই কে এস, তাহলে 2π√m2 কে এস এর মান 0.8372, 2 ভাগ অ্যান্সার, তার আবার রুট অ্যান্সার গুণ 2 গুণ 3.1416, 9.7113 এত সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। এবার দেখো যদি বলি টিটা টিটা ধরো মিনিমাম লাগবে, টি মিনিমাম, তাহলে টি মিনিমাম এটা হচ্ছে 2π√m ডিভাইডেড বাই কে, তাহলে তখন কে হবে ম্যাক্সিমাম, কে ম্যাক্সিমাম। টি মিনিমাম হলে কে ম্যাক্সিমাম, আর কে ম্যাক্সিমাম কখন হবে? 2π√m বাই কে ম্যাক্সিমাম মানে কেপি, সমান্তরালে। তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে, অর্থাৎ সবগুলোকে এভাবে যুক্ত করে দেবা সমান্তরালে, 1 2 3 4, বুঝছো? এই যে এভাবে যুক্ত করে দেবা। কি আঁকলাম, 1 2 3 4 দিয়ে এই যে ভার ঝুলাই দিয়ে লিখেছি। তাহলে তখন হবে 2 যোগ 4 যোগ 3 যোগ 9, তাহলে 12 13 14 15 16 17 18 নিউটন পার মিটার। তাহলে 2π√m এর মান 2, কেপি এর মান 18, তাহলে 2 ভাগ 18 রুট অ্যান্সার গুণ 2 গুণ 3.1416, তাহলে এটা হচ্ছে 2.0944, 2.0944 এত সেকেন্ড। ঠিক আছে, বুঝছো? বলো বুঝছো কিনা? গুড। তাহলে এবার আসো একটা হোমওয়ার্ক, এই সেম ম্যাথটা রিপিট করবা, 1 2 3 4 সেম ম্যাথটা রিপিট করবা, শুধু চিত্রটা চেঞ্জ করে দিচ্ছি, শুধু চিত্রটা চেঞ্জ করে দিচ্ছি। এক 2 ধরো 3, দুই কেজি, 2 নিউটন পার মিটার, 4 নিউটন পার মিটার, 6 নিউটন পার মিটার, 3 নিউটন পার মিটার, 9 নিউটন পার মিটার। ঠিক আছে, সেম ম্যাথ রিপিট করবা, 1 2 3 4, এটা বাসায় নিজেরা করবা দেখি, বিশেষ করে মূলত 3 নম্বরটা করবা ভালো করে। একই ম্যাথ বারবার, কই একই ম্যাথ, একই ম্যাথ না। ওকে, এবার আসো নেক্সট। দেখো এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে এরকম যে এই একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর সাথে এখানে আর একটা স্প্রিং সংযুক্ত আছে, এখানে আর একটা স্প্রিং সংযুক্ত আছে। এই স্প্রিংটা হচ্ছে K1, এই স্প্রিংটা হচ্ছে K2, স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এটাকে ধরে এদিকে টান দিলে, এই যে পরিমাণ বল দিয়ে এভাবে টান দিয়ে ছেড়ে দিবা, এভাবে স্পন্দিত হতে থাকবে। ঠিক আছে, এভাবে স্পন্দিত হতে থাকবে। তো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু। তো প্রশ্ন করছে পি বিন্দুর এসএইচএম এর জন্য বিস্তার কত হবে, এসএইচএম এর জন্য বিস্তার কত হবে।
ঠিক আছে, এই বিস্তারটা বের করবা। যেখানে এর বিস্তারটা ধরো এ বিস্তার, এই বিস্তার স্পন্দিত হচ্ছে, এই যে এই কণাটার বিস্তার, এই যে কিউ বিন্দু, ধরো এটা কিউ বিন্দু, কিউ বিন্দুর বিস্তার যদি এ হয়, কিউ এর বিস্তার, ঠিক আছে, কিউ এর বিস্তার হচ্ছে এ, তাহলে পি বিন্দুর বিস্তার কত হবে এটা বের করতে হবে। কিউ বিন্দুর বিস্তার যদি এ হয় তাহলে পি বিন্দুর বিস্তার কত আর কি। ঠিক আছে, তাহলে করো তো এটা নিজেরা একটু চিন্তা ভাবনা করে। এই হবে, এই যে না না এ হবে না, এ হবে না রে পাগল, এ হবে না। বলো, একজন বলছে a/2, ওকে a/2 দেখি কি হয়। বুঝতে পারছো? এইভাবে যুক্ত আছে, এইটা হচ্ছে কিউ বিন্দু, তো এটাকে একটু এদিকে টেনে ছেড়ে দিব, টেনে ছেড়ে দিলে স্পন্দিত হতে থাকবে। তো এটা যদি স্পন্দিত হতে থাকে তো এটাও স্পন্দিত হবে, এটাও তো স্প্রিং স্পন্দিত হবে, তাহলে এই পয়েন্টটাও কিন্তু স্পন্দিত হবে। তো বলা হচ্ছে এর বিস্তার যদি এ হয় তাহলে এর বিস্তার কত হবে। আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, একটু কল্পনা করো, একটু কল্পনা করো যে মনে করো এরকম অনেকগুলো স্প্রিং আছে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং দিয়ে এখানে একটা বস্তু আছে। এবার এটাকে এটাকে টেনে ছেড়ে দিলাম, এটা টেনে ছেড়ে দিলাম, এইভাবে দুলতেছে, এইভাবে দুলতেছে, তাহলে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এরা কি সমানভাবে স্পন্দিত হবে? বলো তো, সমান বিস্তারে স্পন্দিত হবে? এইটা আগে একটু বলো তো, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, চোখ বন্ধ করে ভাবো কি হবে। এই কণাটা সবচেয়ে বেশি, তার তুলনায় একটু কম, তার তুলনায় একটু কম, তার তুলনায় আরো একটু কম, বুঝলা? তাই না? চিন্তা করো, এটা যেভাবে স্পন্দিত হবে এটা তার তুলনায় একটু কমে আসবে, এটা আরো কমে আসবে, এটা আরো কমে আসবে, এটাই হবে। এটুকু একটু প্র্যাকটিক্যালি মানে কল্পনা করো, মানে একটা আছে না মনের সাই, মন কি সাই দিচ্ছে, মন সাই দিয়ে এটা বলতেছে না। এইবার আসো আমি তোমার বোঝাই কেন এটা হবে, কেন এটা হবে। আসো আমরা একে একে সুন্দর করে বুঝবো, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এই যে একটা স্প্রিং দিয়ে কানেক্ট করা হয়েছে আর একটা স্প্রিংকে, আর একটা স্প্রিংকে, দেন এইটা হচ্ছে ধরো ভার বিন্দুটা, এই যে এটা হচ্ছে কিউ। এখন দেখো এটা হচ্ছে সাম্য অবস্থা, যখন এভাবে স্পন্দিত হবে, ধরো এদিকে টানলাম, তাহলে এটাকে টেনে প্রসারিত করলাম, এই যে টেনে এখান থেকে ধরো এখানে আসলো, তাহলে বিস্তার দেখো তো, এখান থেকে যদি এখানে আসে, এখান থেকে যদি এখানে আসে, তাহলে এইটাই তো বিস্তার। এই যে এখানে টানলাম, টেনে ছেড়ে দিলাম, তাহলে এটাই না বিস্তার, এটাই না বিস্তার। এই যে এইভাবে স্পন্দিত হয়ে এটা বিস্তার হলো না? তাহলে ধরো যখন সর্বোচ্চ স্মরণে যাবে, সর্বোচ্চ বিস্তার পয়েন্টে যাবে, তখন এই স্প্রিংটাও একটু প্রসারিত হবে, আবার এই স্প্রিংটাও একটু প্রসারিত হবে, এই যে এই স্প্রিংটা এটাও একটু প্রসারিত হবে, এই স্প্রিংটাও একটু প্রসারিত হবে, হয়ে এই পয়েন্টে পৌঁছাবে, এই যে এখানে পৌঁছাবে, এই যে প্রসারিত হয়ে এই পয়েন্টে পৌঁছাবে। দেখো, তাই না? প্রসারিত হয়ে এই পয়েন্টে পৌঁছাইল। তাহলে এইটা ছিল সাম্য অবস্থা। সাম্য অবস্থা থেকে এই পয়েন্টে যখন গেল, এই পয়েন্টে যখন গেল, তখন প্রসারণটা সাম্য অবস্থা থেকে এই যে প্রসারণটা হচ্ছে এ বিস্তার। আবার যখন সংকুচিত হবে, দেখো সংকুচিত যখন হবে, যখন সংকুচিত হবে, দেখো পি বিন্দু তখন কই গেছে, এটা হচ্ছে পি বিন্দু, এই যে পি বিন্দু ছিল এখানে, পি বিন্দু চলে গেছে এখানে, এই যে পি বিন্দু দেখো এটা পি, এই যে পিটা চলে গেছে এখানে। এবার যখন সংকুচিত হবে, সংকুচিত যখন হবে, এই যে সংকোচন, সংকোচন ঘটালে তখন এই পয়েন্টে, এই যে তখন এই পয়েন্টে, তাহলে সবাই একটু তাকাও, সবাই বোর্ডে তাকাও, এই পয়েন্টটার নাম কিউ, সেটা সর্বোচ্চ বিস্তার এখানে, এই যে এ বিস্তার এখানে, আবার যখন সংকোচন ঘটবে তখন ভাই এখানে, এই যে এইখানে, তাহলে এটা প্লাস এ, এই যে এটা মাইনাস এ, বুঝছো? এই যে প্লাস এ মাইনাস এ, এই যে প্লাস এ, এটা তখন এই যে মাইনাস এ, এটা প্লাস এ এটা মাইনাস এ, বিস্তার। তাহলে এটা কিউ বিন্দুর বিস্তার, দেখো কিউ বিন্দুর বিস্তার এ মাইনাস এ, এ মাইনাস এ, এই যে কিউ বিন্দু, এটা এইভাবে স্পন্দিত হতে থাকবে, এইভাবে স্পন্দিত হতে থাকবে, ঠিক আছে?
এই যে এটা। এইবার তুমি চিন্তা করো তো পি বিন্দু কই ছিল, এই যে পি বিন্দু, পি বিন্দুটা এখানে ছিল। তাহলে পি বিন্দুটার কথা একটু চিন্তা করে দেখো, পি বিন্দুটার কথা। পি বিন্দু যখন এটা কিউ যখন এই পয়েন্টে গেছে সর্বোচ্চ বিস্তারে, তখন পি বিন্দুটা ভাই এতটুকু গেছে, কি তাই না? আবার যখন সংকোচন হয়েছে তখন পি বিন্দুটা এই যে এখানে, এটা হচ্ছে পি বিন্দু। যখন সংকোচন হয়েছে তখন এতটুকু সংকোচন হয়েছে। তাহলে তুমি বলো পি বিন্দু যখন স্পন্দিত হচ্ছে, এই যে পি বিন্দু এটা যখন স্পন্দিত হচ্ছে, এর তুলনায় কম নাকি বেশি বলো? এর তুলনায় কম নাকি বেশি? দেখো কম, এটা তো বুঝতে পারছো নাকি? এই যে কম বোঝানোর জন্য আমি এই চিত্রটা আঁকছি, কম বোঝানোর জন্য এই চিত্রটা আঁকছি। এবার চিন্তা করো, এবার আসো ম্যাথ করব। এবার ম্যাথ করব। দেখো এই যে প্রসারণটা এই এ প্রসারণটা, এটা কি শুধুমাত্র এই স্প্রিংটার প্রসারণ? বলো তো, শুধুমাত্র এর প্রসারণ এ? না, এরও প্রসারণ আছে, এরও প্রসারণ আছে, এরও প্রসারণ, দুইটা মিলে এ। তাহলে এ ইকুয়াল টু x1 প্লাস x2, এ ইকুয়াল টু x1 প্লাস x2, তাই না? এবার আসো তো পি বিন্দু ভাই কোথায়? এখানে না, এখানে না, এটা এখান থেকে কোথায় গেছে? এখানে না। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, পি বিন্দুটা এখানে ছিল, পি বিন্দুটা এখানে গেছে, তাহলে এই স্প্রিংটার প্রসারণ, এই যে পি বিন্দু এখানে ছিল, পি বিন্দু এখানে গেছে, তাহলে এই স্প্রিংটার প্রসারণই এতটুকু না? এখানে কি দুটোর প্রসারণ আছে? এর মধ্যে কি দুটোর প্রসারণ আছে বলো? তাহলে এটা কার প্রসারণ? কোনটার প্রসারণ? জাস্ট এইটার প্রসারণ, এই k1 এর প্রসারণ। তাহলে k1 এর প্রসারণ, এটার নাম কি? x1। বুঝলা? এইটুকু বুঝতে পারলে কাজ শেষ। দেখো এই যে পি বিন্দু এখান থেকে এখানে গেছে, তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে এই স্প্রিংটাই তো, দেখো এর এই পাশে কে আছে? এই পাশে তো এই স্প্রিংটাই আছে, তাহলে এর প্রসারণটাই তো x1। আবার যখন পি বিন্দু এখান থেকে এখানে আসছে, তাহলে এই যে পি বিন্দু এখানে ছিল, পি বিন্দু এখানে চলে আসছে, তার মানে এই স্প্রিংটাই তো সংকুচিত হয়েছে কতটুকু? এই যে এইটুকু x1। তাহলে এবার তুমি বলো কিউ বিন্দুর বিস্তার কত? কত বিস্তার কিউ বিন্দুর? x1 প্লাস x2, অর্থাৎ এ, ক্যাপিটাল লেটার এ। পি বিন্দুর বিস্তার কত? পি বিন্দু কত বিস্তারে স্পন্দিত হচ্ছে বলো? দ্যাট ইজ x1, জাস্ট খালি x1। তাহলে এইবার তুমি বলো কার মানটা তোমার বের করতে বলছে? কার মানটা তোমার বের করতে বলছে? পি বিন্দুর এসএইচএম এর জন্য বিস্তার কত? তাহলে কার মানটা? x1 এর মানটা বের করতে বলছে। ওকে ডান, হয়ে গেছে, ম্যাথ শেষ হয়ে গেছে। এবার বলো এরা কিসে আছে, কিসে যুক্ত আছে? কিসে যুক্ত আছে? শ্রেণীতে। তো শ্রেণীতে তুল্য কত? শ্রেণীতে এদের তুল্য কত? ks, k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2, শ্রেণীতে তুল্য, তাই না? এবার এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k1, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কত? k2। তাহলে এই স্প্রিং এর প্রসারণটা x1, এই স্প্রিং এর প্রসারণটা x2, দুটো মিলে টোটাল প্রসারণ x1 প্লাস x2। তাহলে এর প্রসারণ x1, এর প্রসারণটা x2। কি ক্লিয়ার? তাহলে আসো তো এই স্প্রিং এর ক্ষেত্রে বল, এই যে এফ বল দেওয়া হয়েছে, এফ বল এরও যা এরও তাই, শ্রেণীতে এফ সেম, শ্রেণীতে এফ সেম। তাহলে শ্রেণীতে এফ যদি সেম হয়, শ্রেণীতে এফ সেম যদি হয়, তাহলে এফ ইকুয়াল টু এর জন্য k1 x1, এর জন্য k2 x2। বুঝছো? ক্লিয়ার? এর জন্য k1 x1, এর জন্য k2 x2। ভাই আমাদের কি বের করতে হবে? এইটুকু নিয়ে আমরা চিন্তা করি, আমাদের কি বের করতে হবে? x1 বের করতে হবে। তাহলে x1 মানে f ডিভাইডেড বাই k1। f এর মানটা দেওয়া নাই, দেখি তো f এর মানটা কোনোভাবে পাওয়া যায় কিনা। যাবে, এদের তুল্য ks, এই যে এদের তুল্য, এদের তুল্য, ধরো এটা তুল্য, এদের এটা ধরো তুল্য, এই যে তুল্য হচ্ছে ks। তাহলে তুল্যতে প্রযুক্ত বল সেম বল এফ, এফ পরিমাণ বল দিলে কতটুকু তুল্যের প্রসারণ হয়? তুল্যের প্রসারণ হবে এই যে এতটুকু, এই যে এতটুকু প্রসারণ হবে। একই পরিমাণ বলে একই পরিমাণ প্রসারণ হইতে হবে। তাহলে সেটা কত? এ, কত? x1 প্লাস x2 এ। এদের তুল্য কে এস, কত বল দিছি? এফ বল, সেম বলটা এখানে দিব। তাহলে এই দুইটা মিলে যে প্রসারণ, সেই প্রসারণ এরও হইতে হবে। এই দুইটা মিলে প্রসারণ x1 x2, তো x1 প্লাস x2 টোটাল প্রসারণ। কি কথা বোঝা গেছে? এবার বলো এখান থেকে f ইকুয়াল টু কি? kx না?
তাহলে এফ ইকুয়াল টু কে এস ইন্টু এক্স, আর এই এক্স মানে এক্স ওয়ান প্লাস এক্স টু। ঠিক আছে, তাহলে এফ এর মানটা এই যে দেখো এফ আছে এখানে, আমরা এই এফটাই চাই, এই এফ এর মানটা চাই। তাহলে এটা কে এস এর মান হচ্ছে এখান থেকে এই যে কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু ইন্টু এক্স, আর এই এক্স মানে এই যে এক্স মানেই তো এ, এটাই তো এক্স, তাহলে ইন্টু এ, এই যে এফ এর মানটা পেয়ে গেলাম। বুঝছো, এফ এর মানটা পেয়ে গেলাম। আরেকবার বলি, এফ ইকুয়াল টু কে ইন্টু এক্স, কে এস ইন্টু এক্স, এক্স হচ্ছে টোটাল প্রসারণ, দ্যাট ইজ এ, আর এই কে এস এর মান এই যে এখান থেকে নিয়ে বসাই দেবো। তাহলে অতএব এক্স ওয়ান ইকুয়াল টু এফ নিয়ে আসো এখানে বসাও, তাহলে কে ওয়ান কে টু ডিভাইডেড বাই নিচে কে ওয়ান ইন্টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু এ, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো, এটা হচ্ছে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এরকম অপশন থাকে কে ওয়ান কে টু ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু ইন্টু এ, অপশন বি কে ওয়ান কে টু কে ওয়ান ইন্টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু এ, অপশন সি কে ওয়ান কে টু কে ওয়ান কে টু ইন্টু এ, এরকম অপশন। তাহলে অ্যান্সার হবে এটা। বুঝছো, এমসিকিউ। তাহলে কত সুন্দর একটা কোশ্চেন, এটা কিন্তু আইআইটি, বুঝছো, আইআইটির কোশ্চেন এটা। ঠিক আছে, তোমরা আবার বাইরে বলেও না আইআইটি। কি আজকে আর পড়াবো বলো? আজকে কি আর পড়াবো না? আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস, কোন ক্ষেত্রে এফ সর্বোচ্চ হবে? এফ সর্বোচ্চ হবে কোন ক্ষেত্রে? এফ সর্বোচ্চ হবে নাও, ছোট্ট একটা কোশ্চেন, একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, অ্যান্সার দিবা। অপশন এ, এটা এম ভর। ঠিক আছে, কে কে কে। অপশন বি অপশন সি আর অপশন ডি। এগারোটা চিত্র, কোন ক্ষেত্রে এফ এর মান সবচেয়ে বেশি? এগুলো সব কে, স্প্রিং কনস্ট্যান্টের মান সব কে। নাও করো দেখি, কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে। আচ্ছা, অনেকে বলছো ডি। ওকে, এবার শোনো, দেখো টি ইকুয়াল টু, সব ক্ষেত্রে কিন্তু ভর এম, এগুলো ভর এম, এটাও ভর এম। কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/2 √/k/m।
কে বাই এম। তাহলে যার কে বেশি হবে তার ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, আসো এখানে এই দুইটা আছে শ্রেণীতে, দেখো একটা একটা করে আমরা হিসাব করি। এখানে এই দুইটা আছে শ্রেণীতে, সরি 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 সমান্তরালে, কে আর কে, টু কে। তাহলে টু কে আর কে, এই দুইটা টু কে, তাহলে টু কে এবং কে, টু কে এবং কে আছে শ্রেণীতে। তাহলে টু কে এবং কে যদি শ্রেণীতে থাকে তাহলে 1/2k প্লাস 1/k তার ইনভার্স করলে কত আসে দেখি, বা একবারে এইভাবে লিখি না, উপরে দুইটার গুণফল 2k ইন্টু কে, নিচে দুইটার যোগফল 2k প্লাস কে। তাহলে 2k স্কোয়ার 3k, 2k সরি 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 2k/3, তাহলে T1 সরি F1 এটা ইকুয়াল টু 1/2 পাই √k বাই এম। তাহলে কে এর জায়গায় বসবে 2k/3, তাহলে 2k/3, তাহলে 2k ডিভাইডেড বাই 3m। বুঝতে পারছো? এবার আসো এর ক্ষেত্রে, এইবার এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে এইগুলা তোমার একটু ভালো করে বুঝতে হবে। বলো এখানে এটা 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 কিসে আছে, কিসে আছে বলো? এই যে এই দুইটা সমান্তরাল, তার সাথে এইটা শ্রেণী। উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে এইটা এইটা এবং এইটা তিনটাই সমান্তরালে। এখানে হবে 3k, এখানে অ্যান্সার হবে, এখানে হবে 3k। তাহলে 3k যদি হয়, এখানে যদি হয় 3k, তাহলে F2 ইকুয়াল টু হবে 1/2 পাই √k/m, অর্থাৎ 3k/m। বুঝলা? 3k/m। এখানে তিনটাই আছে সমান্তরাল। এখন ভাই বুঝি নাই, ঠিক আছে ভাই বুঝি নাই, আচ্ছা বুঝতে হবে না, একটু বিশ্বাস করো যে এখানে তিনটাই আছে সমান্তরালে, এখানে চারটাই আছে সমান্তরালে, চারটাই সমান্তরালে, এই দুইটা চারটাই সমান্তরালে, তাহলে এটা হচ্ছে 4k। তাহলে 4k হলে F2 ইকুয়াল টু 1/2 পাই √4k/m। এখানে কি আছে, এখানে এখানে এই দুইটা আছে সমান্তরালে, এই দুইটা আছে সমান্তরালে, ঠিক আছে, তারপরে দুটো আছে শ্রেণী, অর্থাৎ 2k, এটা 2k এবং 2k আছে শ্রেণীতে। তাহলে 2k এবং 2k শ্রেণীতে থাকলে 2k ইন্টু 2k ডিভাইডেড বাই 4k, তাহলে 2 2 4k স্কোয়ার আর নিচে 4, তার মানে অ্যান্সার কত k, তাই না? 2 2 4k স্কোয়ার নিচে 4, তাহলে কে কে কাটাকাটি গেল, তাহলে 4/4 কে থাকলো কে। তাহলে F3 এটা সরি F3 এটা F4 1/2 পাই √k/m, এটা কেই হবে k ডিভাইডেড বাই m। তাহলে বলো তো এবার কার মানটা বেশি, বলো কোনটার মান বেশি, সবচেয়ে বেশি মান কোনটা? F3 সবচেয়ে বেশি, তারপরে তারপরে F2, তারপরে তারপরে F4, তারপরে F4 আর সবশেষে F1। তাহলে এইটা হচ্ছে ক্রম। বুঝতে পারছো? ক্লিয়ার? গুড। এখন কথা হচ্ছে ভাই কেমনে হইল এই দুইটা, এটা বুঝছি এটা বুঝছি, এটা বুঝছি, এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, তারপর এই দুইটা শ্রেণী এ বুঝছি, এটাও বুঝছি, বুঝি নাই মাঝখানে দুইটা, তাই না? মাঝখানে দুইটা বুঝি নাই, এবার আসো মাঝখানে দুইটা বুঝি, মাঝখানের দুইটা কেমনে হইল একটু বুঝি। দেখো দুটো স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট K1 40 নিউটন পার মিটার, এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট K2 এটাও ধরো একই মান দিলাম 40 নিউটন পার মিটার, আলাদা আলাদা হতে পারে। এখানে একটা ব্লক রাখা আছে যে ব্লকের ভর m 0.1 কেজি। এবার 1 নম্বর কোশ্চেন হচ্ছে সমবায়ের তুল্য কত, এই সমবায়ের তুল্য স্প্রিং ধ্রুবক কত, আর 2 নম্বর হচ্ছে এই সিস্টেমের কম্পাঙ্ক ও পর্যায়কাল কত।
আর এই তলটা হচ্ছে অমসৃণ একটা তল, ঠিক আছে, তলটা হচ্ছে অমসৃণ একটা তল, তাহলে তলটি অমসৃণ হলে, তলটি যদি অমসৃণ হয়, তলটি অমসৃণ হলে 0.1 মিটার টেনে ছেড়ে দিলে তলে উৎপন্ন তাপশক্তি কত? তলে উৎপন্ন তাপশক্তি কত? তলে উৎপন্ন তাপশক্তি কত? এই কি ব্যাপার, আমি আটকে যাচ্ছি কেন মাঝে মাঝে? ইন্টারনেট ইস্যু, এই আমি তো মাঝে মাঝে আটকে যাচ্ছি, কি হলো? নেটের সমস্যা, দেখি একটু। আরো দাও গ্রামে ওয়াইফাই। হ্যাঁ, এবার দেখো, ঠিক আছে, আপনার ওয়াইফাই, আপনার ওয়াইফ ডিস্টার্ব করে, ফাজিল হয়ে গেছে, বুঝছো? ভাই খাবা কি রে? এই আটকে যাচ্ছি মাঝে মাঝে। হ্যালো, 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 এ ঠিক আছে? বা স্ক্রিনে তো নেই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার মনে হয় ঠিক হবে। যে মেসেঞ্জারে কল আসছিল, এবার মনে হয় ঠিক হবে। না, এই ক্যামেরা কোনো প্রবলেম না, ওয়াইফাইতে প্রবলেম। পরের দিন করাবো, পরের দিন করাবো না কি কি করব বলো? আচ্ছা, এটা হোমওয়ার্ক, এটা করাই দিলে ভালো হইতো, করাই দিলে ভালো হইতো। পরের দিন করা না, তা আজকে আছে দাদা। না, খুবই বাড়তেছে। আচ্ছা, এটা হোমওয়ার্ক, নাও পরের দিন করাই দিব। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে, পরের দিন করাই দিব, যাও। খুবই বাচ্চে। ফেসবুকে তো খুবই করুণ অবস্থা।